আমি দেখেছি, আমি দেখেছি। আবার একটা গরিলা মুখ, খত্তাল চোখে দানব, বাঘা চেঁচাতেই এক লাফে অদৃশ্য হলো। আমারও তাই মনে হয়, কিন্তু ওদের মতলবটা কি? বিমল, এইবার ওরা বোধহয় আক্রমণ করবে। গহ্বরে, গহ্বরে চলে এসো কুমার, চলে এসো। গহ্বরের মুখে কাউকে দেখলেই গুলি চালাবে। প্রথমেই আবির্ভূত হলো তিনটে উন্মত্তের মতো তাণ্ডবে মত্ত দানব মূর্তি। সঙ্গে সঙ্গে আমাদের 6টা বন্দুকের এককালীন অগ্নিবৃষ্টির চোটে তারা ভূতলসায়ী হলো গোড়া কাটা কলা গাছের মতো। কোথা থেকে চলে, কেন চলে? এখানে থাকলে মারা পড়বো কুমার, পালিয়ে প্রাণ বাঁচাও। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে তোমরা শুনছিলে হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমার অ্যাডভেঞ্চার মানধাতার মুল্লুকে। আগের পর্বে কি হয়েছিল ছোট্ট করে একটু মনে করিয়ে দিই। মানুষের উৎপত্তি এবং তার ক্রমবর্ধমান পরিবর্তন নিয়ে ফরাসি গবেষক মিস্টার রোলা তার অভিযান শুরু করেছিল। মিস্টার রোলা তার একজন বন্ধুর সাথে আফ্রিকার জঙ্গলে অভিযানে গেলে মানুষের বিবর্তনের আদিম পর্যায়ে থাকা এক আদিম মানুষকে খুঁজে পায়। সে খুব অসুস্থ ছিল। রোলা তাকে তার বাড়িতে নিয়ে আসে। তার চিকিৎসা করে রোলা তাকে সুস্থ করে তোলে। কিন্তু এরপর একদিন সেই আদিম মানুষ হঠাৎ করেই পালিয়ে যায়। সেই বিলুপ্ত আদিম মানুষদের খুঁজে বার করতে মিস্টার রোলা বিমল কুমারদের কাছে সাহায্য চায়। বিমল, কুমার, মিস্টার রোলা, বিনয়বাবু, রামহরি, কমল এবং বাঘা সকলে একটি টিম বানিয়ে সমুদ্র পথে আফ্রিকার কেনিয়ার উদ্দেশ্যে পাড়ি দেয়। সেখানে তারা আফ্রিকান মৌমৌ বিদ্রোহীদের কবলে পড়ে। এরপর বিমলের বুদ্ধিতে বনে দাবানল লাগিয়ে ওরা নিজেদের প্রাণ রক্ষা করে। তারপরে কি হয় শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের কলমে মানধাতার মুল্লুকে দ্বিতীয় পর্ব। টিকে টিকে চলেছি আর চলেছি। বেলা দুপুরে সূর্যের তাপ বেড়ে দুঃসহ হয়ে উঠলে এবং সন্ধ্যাকালে বনে জঙ্গলে দুর্ভেদ্য অন্ধকার নেমে এলে সকলে মিলে তাঁবু ফেলে বিশ্রাম করি। তারপর আবার উঠে নিয়মিত যাত্রা আরম্ভ করি। যখন উষাকালী নীলাম্বরের পূর্ব প্রান্তে লাগে রক্তোৎপলের তাজা ছোপ, জোফার ও মৌমৌ বিদ্রোহীদের মাঝখানে পড়ে আমাদের পিষে মরবার কথা। কিন্তু বিমলের আশ্চর্য উপস্থিত বুদ্ধি কেবল যে সেই মারাত্মক দুমুখ আক্রমণ ব্যর্থ করে আমাদের বিপদের সীমানার বাইরে নিয়ে এসেছে তা নয়, উপরন্তু রণদক্ষ প্রতিভাবান সেনাপতির মতো সমূহ বিপদকেও নিজেদের কাজে লাগিয়ে অমঙ্গলের ভিতরেই করেছে মঙ্গলের পত্তন। অর্থাৎ এক শত্রুর দ্বারা হয়েছে আর এক শত্রুর ধ্বংস সাধন। তবু খুঁত খুঁত করতে থাকেন মসিয়ে রোলা। বলেন, 500 বিদ্রোহের সামনে জোফারের 55 জন লোক যে ঝড়ের মুখে খড়ের কুটোর মতো উড়ে গিয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এত অল্পে কি বিদ্রোহীরা তুষ্ট হবে? তা আমাদের খোঁজ পেয়েছে। শিকারের সন্ধান পেলে ক্ষুধার্ত সিংহ কি নির্বিকার হয়ে থাকতে পারে? জোফারও হয়তো মরেনি। জনকয় সঙ্গের সঙ্গে পালিয়ে গিয়ে এই বনেই কোথাও গা ঢাকা দিয়েছে। সুযোগ পেলেই আবার মাথা চাকার দেবে। কিন্তু এসব ভয় ভাবনা সম্ভাবনার কথা বিমল শুনেও কানে তোলে না। তার সমস্ত মন এখন একাগ্র হয়ে আছে সেই অজানা অদেখা রহস্যময় মিকেনু পর্বতের দিকে।
রামহরির লোভ হীরার খনির প্রতি। রোলার কথাবার্তা শুনে মনে হয় তিনিও ও সম্বন্ধে খুব নির্লোভ নন, যদিও কেবল ধনকুবের হওয়ার উদ্দেশ্য নিয়েই 7 সাগর 13 নদীর পাড়ে পাড়ি দেননি। আমাদের মতো তিনিও দুঃসাহসিক জীবনযাত্রার পক্ষপাতী। তফাৎ খালি এই, আমাদের মতো তাঁরও জীবনযাত্রা পথে কাঞ্চন কৌলিন্য নগণ্য নয়। হীরার খনি আবিষ্কার করবার কোনো আশাই আমরা রাখি না। আমরা এসেছি জীবন বৈচিত্র্য দেখতে এবং উপভোগ করতে, দুঃসাহসের উত্তেজনায়। রক্ত ঠান্ডা রাখা আমরা একেবারে পছন্দ করি না, সে যে জড়ভরত বৃত্তি। বলা বাহুল্য, মুখে যতই সাবধানতার বাণী উচ্চারণ করুন, প্রাচীন বিনয়বাবুও হচ্ছেন আমাদেরই গোষ্ঠীভুক্ত। দুঃসাহসিক অভিযানের কথা শুনলেই তাঁরও চড়ুকে পিঠ সরসর করে। দূরাত্মাদের দৌরাত্মের জন্য আমাদের একটা বিশেষ সুবিধা হয়েছে। মিকেনো পর্বতে গিয়ে পৌঁছাবার পথ হয়ে উঠেছে দীর্ঘতর। আমাদের যাত্রা হবে বিলম্বিত, এবং এ পথ কেবল দুর্গম ও বিসর্পিত নয়, এর মধ্যে নাকি আরও নানা বিভীষিকার সঙ্গে পরিচয় হতে পারে। সাফারি বা কুলির দল এ পথ দিয়ে অগ্রসর হতে অত্যন্ত নারাজ। সঙ্গে সশস্ত্র আস্কারি না থাকলে তাদের বাগে আনা সহজ হতো না। পাছে তারা চম্পট দেয়, সেই ভয়ে কুলিদের আগে ও পিছনে এক এক দল সেপাই মোতায়েন রেখে তবে আমাদের পথ চলতে হচ্ছে। অরণ্য ক্রমেই অধিকতর দুশ্চর হয়ে উঠছে। অবশেষে আমরা এমন নিবিড় বনে প্রবেশ করলুম যেখানে অরণ্য বড় বড় ঝাঁকড়া গাছ, ডালপালা ও লতাপাতার জাল বিছিয়ে আকাশ ও সূর্যালোককে একেবারে আড়াল করে রেখেছে। আমরা এসে পড়লুম যেন এক বিষণ্ণ কুদ্ধটিকার জগতে। উপর থেকে ঝরছে আর্দ্রতা, পায়ের তলার মাটিও জলার মতো ভিজে স্যাঁতস্যাঁতে। দিনের বেলাতেও চোখ বেশি দূর চলে না। ঘন বিন্যস্ত জঙ্গল পদে পদে ব্যাহত করে অগ্রগতি, এবং মাঝে মাঝে সকলে মিলে অস্ত্র চালিয়ে ঝোপঝাপ কেটে পথ করে নিতে হয়। শুনলুম এই ভয়াবহ অরণ্য ভেদ করে বাইরে যেতে 3 দিন সময় লাগবে। সেই অপার্থিব ও অদ্ভুত বনভূমির ভিতরে একটা ছোট নদীর ধারে প্রথম রাত কাটাবার জন্য তাঁবু ফেলা হয়। সেই নিরানন্দ জায়গায় নৃত্যশীলা তটিনী বা সুমধুর কলধ্বনি কেমন যেন খাপ খাচ্ছিল না। আসন্ন রাতের আবছায়া ভালো করে ঘনিয়ে উঠতে না উঠতেই অসংখ্য কীটপতঙ্গের আক্রমণে তাঁবুর ভিতরে পিঠ টান দিতে হলো। সেখানেও দলবদ্ধ মশকের বিক্রমে অতিষ্ঠ হয়ে আশ্রয় নিতে হলো মশারির দুর্গে। বাঘা বেচারা পুঞ্জ পুঞ্জ মশা কপাকপ গিলে ফেলেও কিছুমাত্র সুবিধা করতে পারলে না। তারপর সে কি গোলমেলে রাত্রি। সেই বিভীষণ জঙ্গলে ঝিঝি পোকার সংখ্যা বোধ করি কোটি কোটির কম হবে না। একসঙ্গে অত ঝিঝির কান ঝালাপালা করা বেয়ারা চেঁচামেচি জীবনে আর কখনো শুনিনি। তারপর চিত্তকে উচ্চকিত করে তুললে যেন ভুতুরে আঁতুরের অমানসিক শিশুদের কান্নার মতো গেছো বাসায় শকুন বাচ্চাদের চিৎকার। পেঁচা ও অন্যান্য অজানা নিশাচর পাখিরাও চুপ করে ছিল না, এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে গলা মেলাচ্ছিল আফ্রিকায় সুলভ বৃক্ষচর মন্ডুকের দল। শব্দময়ী রাত্রিও আমাদের শ্রান্ত দেহ মনকে নিদ্রা থেকে বঞ্চিত করতে পারলে না বটে, কিন্তু তাও বেশিক্ষণের জন্য নয়। আচম্বিতে বিষম ঘেউ ঘেউ চিল্লাচিল্লি শুনে জেগে ধর্মড়িয়ে উঠে বসে টর্চের আলো ফেলে দেখি বাঘা শিকল ছিঁড়বার জন্য লাফালাফি করছে। কি হলো রে বাঘা, কি হলো? বাঘা উৎকর্ণ হয়ে কি শুনলে, তারপরে তাঁবুর বাইরে যাবার চেষ্টা করলে। আমরা বন্দুক নিয়ে বাইরে গেলুম, কিন্তু দেখলুম কেবল এদিক ওদিক আচ্ছন্ন করে দাঁড়িয়ে আছে নিবাত নিষ্কম্প অরণ্যানী, যেন চিত্রার্পিত। চলন্ত বা নরন্ত কোনো কিছুই আকৃষ্ট করে না দৃষ্টি। রোনা বললেন, বাঘা অকারণেই আমাদের ঘুম ভাঙালে। অসম্ভব, বিশেষ কারণ ছাড়া বাঘা কখনোই উত্তেজিত হয় না। আমিও এই কথায় সায় দিই। বাঘার চিৎকারের পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে, কিন্তু সেই বিশেষ কারণটা যে কি
আন্দাজ করা গেল না। মশারির ভিতরে ঢুকলুম বটে, কিন্তু অস্বস্তির জন্য চোখে এলো না তন্দ্রার আমেজ। প্রায় আধ ঘন্টা ধরে এপাশ ওপাশ করবার পর মনে হলো নিদ্রা দেবী এইবারে বোধহয় দয়া করবেন। কিন্তু ঠিক সেই সময় তাঁবুর বাইরে শোনা গেল মাটি থরথরিয়ে ধূপ ধূপ করে অনেকগুলো ভারী ভারী পায়ের শব্দ। গাত্রোত্থান করে দেখি বাঘাও কান খাড়া করে উঠে দাঁড়িয়েছে বটে, কিন্তু এবারে আর চিৎকার করছে না। বিপুল বিস্ময়ে শূন্যে মুখ তুলে যেন সে কোনো বিজাতীয় গন্ধ শোঁকবার চেষ্টা করছে। সকলে একজোট হয়ে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দাঁড়ালুম। সেই ধূপধুপুনি শব্দ প্রত্যেকেরই কানে গিয়েছে। কয়েকটা টর্চের দীর্ঘ শিখা বিদ্যুৎ তীব্র অস্ত্রের মতো ছিন্ন ভিন্ন করে দিলে জঙ্গলের নিরবিচ্ছিন্ন প্রগাঢ় অন্ধকার। মনে হলো কতকগুলো বড় জাতের ষাঁড় ধূসর ও ধূমস দেহ দুলিয়ে মিলিয়ে গেল চোখের আড়ালে। রামহরি আশ্চর্য স্বরে বলল, ও বাবা, ওগুলা কি জানোয়ার গো? বামন হাতি। একসঙ্গে অতগুলো হাতি বামন? হ্যাঁ, ওরা জাতকে জাত বামন। এখানকার কোনো হাতি ভাগলপুরি ষাঁড়ের চেয়ে বড় হয় না। আশ্চর্য। কেবল হাতি নয়, এই মুল্লুকে বামন হিপো, বামন মহিষও পাওয়া যায়। ভারী আজব দেশ তো। কুমার বাবু, আপনার বাঘা বোধহয় এই বামন হাতিদের সাড়া পেয়ে অত গোলমাল করছিল। না, বাঘার ধরন ধারণ আমি জানি। হাতিদের অস্তিত্ব টের পেয়ে সে বিস্মিত হয়েছিল বটে, কিন্তু গর্জন বা চিৎকার করেনি। ব্যাপারটা তাহলে রহস্যময়। কিন্তু রহস্যভেদ হতে দেরি লাগলো না। সেই অসূর্যম পশ্চা বনভূমির ভিতর দিয়ে অগ্রসর হতে হতে পরদিনেও এলো সন্ধ্যা, এলো রাত্রি, পড়ল তাঁবু। রজনী হলো শব্দময়ী। আশ্রয় নিলুম বিছানায়। ঝরঝর করে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। জল ঝরার টুপটাপ শুনতে শুনতে চোখের পাতা জড়িয়ে এলো তন্দ্রায়। তারপর হলো আবার গতকালের সেই ঘটনারই পুনরাবৃত্তি। আবার বাঘার উভরায় গর্জন, আমাদের নিদ্রাভঙ্গ, শয্যা ত্যাগ, তাঁবুর বাইরে আগমন। কিন্তু সব ভোঁ ভা। সেই অন্ধকারে অন্তর্লীন জঙ্গলের দঙ্গল, তার মধ্যে কোথাও নেই জনপ্রাণী। এবারে রোলার দৃঢ় ধারণা হলো খামোখা চেঁচামেচির দ্বারা রাত্রির শান্তি ভঙ্গ করাই হচ্ছে বাঘার স্বভাব। কিন্তু পরদিন প্রভাতেই রোলাকে মত পরিবর্তন করতে হলো। তাঁবুর বাইরে কালকের বৃষ্টির ফলে সৃষ্ট কাদার প্রলেপের উপরে পদচিহ্নের উপর পদচিহ্ন। একজনের নয়, কয়েকজনের পায়ের দাগ। পা টিপে টিপে তারা এসেছিল, কিন্তু বাঘার কানকে ফাঁকি দিতে পারেনি। এই আড়ি পাতুনিয়ারা কারা? বিমল বলল, কুমার, পদচিহ্নগুলোর একটা বিশেষত্ব লক্ষ্য করেছো? হ্যাঁ, যারা এসেছিল তারা বালক, বয়সে 9-10 বছরের বেশি নয়। আশ্চর্য! অত্যন্ত। এই গহন বনে চির অন্ধকারের দেশে নিশুতি রাতে হিংস্র জন্তুর আস্তানায় একদল বালক আমাদের খোঁজ খবর নিতে এসেছিল। না কুমার, এ যুক্তি কিছুতেই মনে লাগে না। উদ্ভট, অতিশয় উদ্ভট। কিন্তু চাক্ষুষ প্রমাণকেও তো অস্বীকার করা চলে না। বিনয়বাবু বললেন, আরও একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে, যেখানে শত্রু মিত্র বা জনমানবের সাড়া নেই, সেখানে আমাদের খবর নিতে আসে কারা? লুকিয়ে বা আসে কেন? দেখা না দিয়ে পালায় কেন? রামহরি এক কথায় সব সমস্যার সমাধান করে দিলে। বললে, ভূত। কমল হাসি চেপে বলল, ভূত? ভূতরা ভীতু নয়, তারা পালায় না, দেখা দেওয়াই তাদের পেশা। রোলা নিম্ন স্বরে কামাথির সঙ্গে কথা কইছিলেন। এখন আমাদের কাছে এসে বললেন, কামাতি কি বলে জানেন? কি বলে? এখানে আড়ি পাততে এসেছিল মৌ বিদ্রোহীদের চর। বালক চর? না, নারী চর। কি বলছেন? নারীদের পায়ের দাগ ছোট হয়। জানি, কিন্তু এখানে নারীর উপস্থিতি আরো অসম্ভব। বিদ্রোহীদের দলে কি পুরুষ নেই? পুরুষ আছে, নারীও আছে। কেন? কামাতি বলে বিদ্রোহীরা জনা কয় নারীকেও দলে নিয়েছে। তারা চরের কাজ করে, দরকার হলে অস্ত্র চালাতেও পারে। তাদের হাতে থাকে সিমি,
কিকোরা সিমি বলে একরকম দুমুখো তরবারিকে, লম্বায় প্রায় 1 হাত। ভাই কুমার, এসব শুনছি কি? শেষটায় কি নারীর সঙ্গে হাতাহাতি করতে হবে নাকি? যুগমাহাত্ম্য ভায়া, যুগমাহাত্ম্য। আধুনিক নারী পুরুষের সঙ্গে সমান অধিকার চায়। পৌরাণিক যুগেও নারীরা পুরুষদের সঙ্গে লড়াই করত। প্রমাণ। থামো, জ্যাঠা ছেলে কোথাকার। মসিয়ে রোলা, কামাথির সন্দেহ কিন্তু যুক্তিসঙ্গত নয়, কারণ মৌ বিদ্রোহীরা সংখ্যায় নাকি 500, আর আমাদের মুষ্টিমেয় দলকে জমালয়ে পাঠাতে চাইলে তারা চোরের মতো চর পাঠাতো না, বরং ডাকাতের মতো আমাদের উপরে ঝাঁপিয়েই পড়তো। তবে কি জোফার সদল বলে পঞ্চত্ব লাভ করেনি? জনকয় সাঙ্গবাঙ্গ নিয়ে লম্বা দিতে পেরেছে। কিন্তু জোফার এতগুলো বালক আমদানি করবে কোত্থেকে? তাও তো বটে। আচমকা শূন্য পথ দিয়ে এক ঝাঁক তীর এসে টপাটপ করে পড়ল মাটির উপরে, কিন্তু কোনোটাই আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারল না। বিমল চেঁচিয়ে উঠল, জলদি সবাই তাঁবুর আড়ালে গা ঢাকা দাও। খানিক দূরে ছিল কতগুলো ঝোপঝাপ। তীরগুলো এসেছিল সেই দিক থেকে। আমরা উপরই 2 বার সেদিকে গুলিবৃষ্টি করলাম। সঙ্গে সঙ্গে শোনা গেল একটা মানুষের আর্তনাদ, এবং দেখা গেল ঝোপের পর ঝোপ দুলিয়ে কারা যেন লুকিয়ে দূরে, আরও দূরে ছুটে পালিয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করবার পরেও আর কারুর কোনো সারা শব্দ পাওয়া গেল না। জঙ্গল আবার নিথর ও নীরব। কিন্তু কারাই অদৃশ্য শত্রু? আমরা আবার বাইরে বেরিয়ে গিয়ে তীরগুলো একে একে কুড়িয়ে নিল। অদ্ভুত তীর, প্রত্যেকটাই যেন ছেলে খেলার তীর। তীর তো ভারী, শক্ত কাঠি ছাড়া আর কিছুই নয়। কাঠের ডগাটা ছুচালো করে নেওয়া হয়েছে মাত্র, লোহা বা অন্য কোনো ধাতু দিয়ে ফলা তৈরি করা হয়নি। তীরের পিছনে পালকও নেই। কাঠের গোড়ার দিকটা চিড়ে নিয়ে গাছের একখানা পাতা গুজে দেওয়া হয়েছে, বাতাস কাটবার সুবিধা হবে বলে। এমন আজব তীর কখনো দেখিনি। হঠাৎ কামাথি বলে উঠল, টিকা টিকে, টিকা টিকে। কি বললে কামাথি? টিকে টিকে? ঠিক ঠিক, আমি নির্বোধ, এতক্ষণ ধরতে পারিনি। টিকে টিকেই বটে, ঠিক ঠিক। আমি ভেবাচেকা খেয়ে বললুম, মসিয়ে রোলা, টিকে টিকে ব্যাপারটা কি বলুন দেখি। মৌ বিদ্রোহীদের ভয়ে আমার ভীমরতি ধরেছিল, এখন তীরগুলো দেখে সব বোঝা যাচ্ছে। টিকা টিকে, টিকা টিকে। রামহরি ভুরু কুচকে বলল, আরে গেল, খালি খালি বলে টিকে টিকে। এই পাণ্ডব বর্জিত দেশে না আছে হুঁকো, না আছে তামাক, খামকা টিকে টিকে করা কেন বাপু? টিকে টিকেরাই এরকম তীর ব্যবহার করে থাকে। কিন্তু টিকে টিকের আবার কারা? বামন মানুষরা। বামন মানুষ? হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছিলাম। বামন হাতি, বামন হিপো, বামন মহিষের সঙ্গে এ অঞ্চলে বামন মানুষরাও বাস করে। মাথায় তারা বালকের মতোই, সাধারণত 3.5 থেকে 4 ফুটের বেশি উঁচু হয় না। তাদের মধ্যে যাদের বলা চলে অতিকায়, তারাও উঁচু হয় বড় জোর 4.5 ফুট। ওহো, কি মজা! গলিবার সাহেব গিয়েছিলেন লিলিপুটে, যেখানকার মানুষ বালখিল্লুদের মতন খুদে খুদে। আর আমরা এসেছি বামনদের দেশে, এখানে মানুষ আর জন্তু কেউ মাথায় বাড়ে না। মাথাতেও না, গায়েও না। এখানকার মানুষ মোটা হয় না, ওজনেও 30 সেরের মধ্যে। আপনার মতে ওই টিকে টিকেদেরই পায়ের দাগ আমরা দেখেছি? সে বিষয়ে সন্দেহ নেই। কামাথি নিজের ভাষায় ওদের টিকে টিকে বলছে বটে, কিন্তু ওদের মধ্যেও নানান জাত আছে, যেমন আক্কা আর বাতোয়া প্রভৃতি। ওরা যাযাবর, এক জায়গায় স্থায়ী বাসা বাঁধে না, শিকার করে খায়। এক বনে শিকারের অভাব হলে অন্য বনে যায়, শোয়ে আদুর মাটিতে, ঘটি বটি গেলাস থালার ধার ধারে না, যাকে বলে নিছক বন্য জীবন। ভাগ্যিস এই বামনদের দেশে জন্মায়নি। হ্যাঁ, তাহলে আমরাও বামন হতাম। সূর্যালোক হচ্ছে প্রকৃতির আশীর্বাদ, তার অভাবে কোনো জীব, এমনকি গাছপালা পর্যন্ত আকারে বাড়তে পারে না। আজ দুদিন আমরা এই গহন বনের মধ্যে রোদ বা আকাশের আলোর বদলে দেখছি কেবল দিনে আবছায়া আর রাতে অন্ধকার। এর মধ্যে আমাদেরই প্রাণ সংকুচিত হয়ে পড়েছে। বামনগুলো ভয় পালিয়ে গিয়েছে বটে, কিন্তু বন্দুক ছোড়বার পর একটা বিকট আর্তনাদ শুনেছি। মনে হচ্ছে বামন তীরন্দাজদের কেউ আহত বা নিহত হয়েছে। এসো কুমার,
আমরা বরং একটু এগিয়ে গিয়ে দেখে আসি। কিন্তু খুব সাবধান, এখানে আগে থাকতে মৃত্যুর পদশব্দ শোনা যায় না। কামাতি বলছে টিকে টিকেদের তীর দেখতে ছোট বটে, কিন্তু তার ডগায় মাখানো থাকে বিষ। তাই নাকি? আয় রে বাঘা, তুইও আয়। টিকে টিকেরা যতই লুকিয়ে লুকিয়ে থাকুক, নিজেদের গায়ের গুণগন্ধ তো আর লুকিয়ে রাখতে পারবে না। বাঘার সূক্ষ্ম ঘ্রাণেন্দ্রিয় ঠিক তা আবিষ্কার করে ফেলবে। বিশেষ সন্তর্পণে আমরা সম্মুখবর্তী অরণ্যের দিকে অগ্রসর হলুম। সেদিকটা হচ্ছে আবছায়া মাখা সূর্যকরণ হারা জঙ্গলের মধ্যেই অধিকতর নিবিড় আর একটা অরণ্য। সেখানকার ঘনান্ধকারে দৃষ্টি যেন অন্ধ হতে যায়। পা চলতে চলতে থেমে যায়, বুক চমকে চমকে ওঠে। বন্ধ আবহের মধ্যে শ্বাস রুদ্ধ হয়ে আসে। বাতাসের অভাবে গাছপালা লতাপাতা সব যেন আড়ষ্ট। চারিদিকে গহীন বিজনতা এমন থমথম করছে যে মনের মধ্যে সৃষ্ট হয় একটা অপার্থিব পরিস্থিতি। হঠাৎ বাঘা কান খাড়া করে মুখ তুলে চাপা গর্জন করে উঠল। নিশ্চয়ই শত্রুর গন্ধ পেয়েছে। তৎক্ষণাৎ বন্দুক তুলে আমরা তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে লাগলুম দিকে দিকে। অদৃশ্য শত্রু, বিষাক্ত তীর, কিন্তু মৃত্যুর ইঙ্গিতে ভয়াবহ সেই ছায়া ধূসর নিঃশব্দ বনানী নিজের জঠরের গভীরতার মধ্যে কোথায় যে গোপন করে রেখেছে ছায়াচর শত্রুদের, বাহির থেকে বুঝতে পারা অসম্ভব। এখানে গলা তুলে কথা কইতেও আতঙ্ক হয়। রোনা ফিসফিস করে বললেন, বিমল বাবু ফিরে চলুন। বিমল ঘাড় নেড়ে বলল, না, বাঘার দিকে তাকিয়ে দেখুন। বাঘা তখন মাটির উপরে নাক রেখে একদিকে অগ্রসর হয়েছে নিশ্চিত পদে। আমি সাগ্রহে বললুম, বাঘা শত্রুর নাগাল ধরতে পেরেছে। চোখের সাহায্যে যে দুশ্মনকে দেখা যায় না, বাঘা নাকের সাহায্যে তাকে গ্রেপ্তার না করে ছাড়বে না। বাঘা যাচ্ছিল সকলের আগে আগে। আগাছার ভিতরে জেগে আছে খালি তার মাথা আর ঊর্ধ্বস্থিত লাঙুলের অগ্রভাগ। তার সামনেই একটা বড় ঝুপসি কাঁটা ঝোপ। সেটা পেরিয়ে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার সেই ঊর্ধ্বকর্ণ চমকিত ও হঠাৎ আড়ষ্টভাব দেখলেই আন্দাজ করা যায় এমন একটা কিছু সে দেখেছে যা সাধারণ নয়। বাঘার পাশে গিয়ে দাঁড়িয়ে আমরাও যা দেখলুম তা হচ্ছে এই: একজন প্রৌঢ়বয়স্ক লোকের বালকের মতো ছোট মৃতদেহ সেখানে চিত হয়ে পড়ে রয়েছে। মাথায় 4 ফুট লম্বা হবে কিনা সন্দেহ। তার মুখ প্রায় নিগ্রোর মতো দেখতে, কিন্তু গায়ের রং হরিদ্রাভ তামাটে। বাম হাতের মুঠোয় খেলনার মতো পুঁচকে ধনুক এবং দেহের পাশে মাটির উপরে চামড়ার তৃণীর। দেহ প্রায় নগ্ন, কেবল কোমরে ঝুলছে এক টুকরো চামড়ার প্রচ্ছাদনী। টিকে টিকে বামুন মানুষ। সিংহল দ্বীপেও বেদা বলে এইরকম আদিবাসী আছে। তারাও বনে বনে বেড়ায়, শিকার করে খায়, দেখেছি, কিন্তু তারাও এতটা খর্বকায় নয়। পরদিনও কাটল সেই চিরছায়াছন্ন বন্য দুঃস্বপ্ন জগতে, কিন্তু বামন মানুষদের আর কোনো পাত্তা পাওয়া গেল না। আগ্নেয়াস্ত্রের গর্জনে ও বর্ষণে তাদের পিলে বোধহয় চমকে গিয়েছে। তারপর সেই সুদূর বিস্তৃত অরণ্যানীর বিশাল কুক্ষে থেকে নির্গত হয়ে পেলুম ভগবানের অতুল্য দাক্ষিণ্য অমৃতায়মান সূর্যগধারা। আহ, আলো কি চমৎকার! বনবাস থেকে রেহাই পেয়ে আমাদের যে আনন্দ, বাঘাও তার প্রাপ্য অংশ গ্রহণ করতে ছাড়লে না। অন্ধকার থেকে আলোকে এসে চারিদিকে বেগে ছুটোছুটি, লাফালাফি ও চেঁচামেচি করে প্রকাশ করতে লাগলো নিজের প্রাণের উচ্ছ্বসিত আবেগকে। আমাদেরও পা না ছুটলেও পুলকিত মন শতদলের মতো পাপড়ি মেলে ছড়িয়ে পড়ল দিকে দিকে। অবারিত আকাশের নীলিমায়, সোনালি রোদের উদারতায় এবং বাঁধনহারা বাতাসের স্বাধীনতায়। এখানেও অরণ্যের অভাব নেই, কিন্তু তা নিরবিচ্ছিন্ন নয়। কোথাও অরণ্য, কোথাও প্রান্তর, কোথাও পর্বত, কোথাও প্রপাত, কোথাও আবার নদী। প্রকৃতি যে কত বিচিত্র রূপিণী, চলতে চলতে চোখে পড়ে তারই অফুরন্ত দৃষ্টান্ত। কখনো কি দেখা যায় কুডু কি ইল্যান্ড কি কতটা কৃষ্ণ সারের মতো দেখতে নিউ জাতীয় হরিণের দল, তাদের মাথায় মহিষের মতো শিং, ল্যাজ ঘোড়ার মতো
এবং পা মৃগের মতো। তারা অতিশয় হিংস্র। তারা কিনা মানুষের সাড়া পেয়ে দূর থেকেই ধুলো উড়িয়ে সরে পড়ে। কোথাও দেখি এক পাল হৃষ্টপুষ্ট জেব্রা আপন মনে তৃণভূমির উপরে বিচরণ করছে। কোথাও ওয়ার্ট হগ নামে আফ্রিকা দেশীয় বরাহ দল আমাদের দেখেই ঘোঁত ঘোঁত করে ঝোপে ঝাপে ঢুকে যায়। কোথাও বা নদীর মাঝখানে ভেসে ওঠে বা ডুব মারে কুমির আর হিপোপটেমাস। এক জায়গায় ঝোপের ওপাশ থেকে লম্বা গলা তুলে উকি মারল একটা জিরাফ। আর এক জায়গায় দেখা গেল গাছের ডালে জড়ানো রয়েছে মস্ত মোটা কাছি। আসলে সেটা পাইথন বা অজগর। হঠাৎ আঙুল তুলে একদিক দেখিয়ে দিয়ে কমল চোখ পাকিয়ে সবিস্ময়ে বলে উঠল, দেখুন দেখুন মিস্টার রোলা, ওটা আবার কি জানোয়ার? গাধা না বামন জিরাফ? জন্তুটা মাথায় হবে আন্দাজ 5 ফুট উঁচু। অসাধারণ দ্রুত গতিতে একটা বড় ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। রোলা বললেন, ওর নাম ওক্যাপি। ওকে দেখতে ক্ষুদ্র সংস্করণের জিরাফের মতোই বটে, কিন্তু জিরাফ হচ্ছে বোবা জীব, আর ওক্যাপি গলাবাজির জন্য বিখ্যাত। ও জীবটি বড়ই দুর্লভ। প্রাগৈতিহাসিক যুগে ভারতবর্ষ ওর অস্তিত্ব ছিল বলে জানা যায়, কিন্তু একালে আফ্রিকা ছাড়া আর কোথাও ওক্যাপি দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, এইবারে কতকটা মনে হচ্ছে আমরা সত্যি সত্যি আফ্রিকায় এসে পড়েছি। চারিদিকে কৌতূহলী দৃষ্টি বোলাতে বোলাতে নিশ্চিন্ত প্রাণে এগিয়ে চলেছি। হঠাৎ কামাথি এসে সতর্ক করে জানিয়ে দিয়ে গেল, এখানটা হচ্ছে সিম্বাদের নিজস্ব চারণভূমি। এদেশি ভাষায় সিম্বা বলতে বোঝায় সিংহ। প্রথম দিন সন্ধ্যার আগে পশুরাজের লাঙুল পর্যন্ত দেখা গেল না বটে, কিন্তু গভীর রাত্রে তাদের ভৈরব কণ্ঠ সাধনায় নিদ্রা দেবী সে তল্লাট ছেড়ে পালিয়েই গেলেন। মনে হলো রাজ্যের সিংহ যেন সেখানে এসে দলবদ্ধ হয়ে হুঙ্কারের পর হুঙ্কার ছাড়ছে সমস্বরে। পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সর্বত্র শোনা গেল মুহুর্মুহু সিংহ গর্জন। এত সিংহকে একসঙ্গে ডাকাডাকি করতে শুনিনি আর কোথাও, আর কখনো। চূর্ণ হয়ে গেল রাত্রির স্তব্ধতা। থরথর করে ভয়ে কাঁপতে লাগলো যেন বনজঙ্গল। বন্দুকটা আরও কাছে টেনে নিলুম বটে, কিন্তু নিজেদের একান্ত অসহায় বলেই মনে হতে লাগলো। সিংহরা হয়তো মানুষের গন্ধ পেয়েছে। এতগুলো হিংস্র, ক্ষুধিত ও দুরন্ত সিংহ যদি একজোট হয়ে নড়বড়ে তাঁবুর উপর এসে হানা দেয়, আমাদের বন্দুক তাহলে কিছুতেই তাদের ঠেকাতে পারবে না। মাঝে মাঝে তাদের প্রচণ্ড প্রশ্বাসে তাঁবুর কানাত ওঠে দুলে দুলে। তারপরে খুব কাছে থেকে ঘন ঘন সিংহনাদ। বুঝতে পারি তাদের আনাগোনার জন্য নির্দিষ্ট পথে আকস্মিক উৎপাতের মতো আমাদের তাঁবুগুলোর অভাবিত আবির্ভাব দেখে সিংহেরা সবিষয়ে নির্ণয় করতে এসেছে প্রকৃত তথ্য। রোলা আশ্বাস দিয়ে বললেন, সিংহীরা যতক্ষণ গলাবাজি করে ততক্ষণ সবাই নিরাপদ। তারা শিকার ধরে চুপি সারে। রাত্রি যত শেষের দিকে চলল, মেঘ গর্জনের মতো সিংহনাদ ততই দূরে সরে গিয়ে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল। অবশেষে স্তব্ধ হয়ে গেল একেবারে। তার খানিকক্ষণ পরেই শোনা গেল আসন্ন প্রভাতী উৎসবে বিহঙ্গদের কনসার্ট। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাইরে বেরিয়ে এসে দেখি তাঁবুর চারিপাশ ঘিরে সিংহের থাবার দাগ। তারা যথাস্থানে এসেছে, কিন্তু মানুষের গন্ধ পেয়েও আক্রমণ করেনি। এর একমাত্র কারণ বোধহয় তাদের জঠরানল ছিল নির্বাপিত। প্যাটারসন সাহেবের ম্যান ইটার্স অফ স্যাভো নামে বিখ্যাত শিকারের কেতাবে পাঠ করেছি, যখন ব্রিটিশ ইস্ট আফ্রিকা রেলওয়ের জন্য লাইন পাতা হয় তখন শত শত ভারতীয় কুলি সেখানে কাজ করত। কিন্তু অভিজ্ঞ শ্বেতাঙ্গ শিকারীদের বহু সাবধানতা ও বিনিদ্র প্রহরা সত্ত্বেও সিংহরা প্রতিদিন নিঃশব্দে এসে তাঁবুর ভিতর থেকে ঘুমন্ত কুলিদের মুখে করে তুলে নিয়ে যেত। একটা প্রকাণ্ড প্রান্তরের মধ্য দিয়ে আমরা অগ্রসর হয়েছি। প্রান্তরের সুদূর প্রান্তে দেখা যাচ্ছে সুদীর্ঘ পর্বত শ্রেণী, মাঝে মাঝে তরু কুঞ্জ এবং ছোট ছোট গাছগাছড়ার ঝাড়, এদেশি ভাষায় যাদের বলে বোমা। তাছাড়া
দিকে দিকে পড়ে আছে কেবল উন্মুক্ত তৃণভূমি, যেখানে হরিণ চড়ে, জেব্রা বেড়ায় এবং আরও যারা বিচরণ করে। একদিন হঠাৎ তারা অযাচিতভাবেই দেখা দিলে। দুই ধারে খোলা মাঠ, মাঝখানে উঁচু পথ দিয়ে চলেছি আমরা। হঠাৎ বিমল থমকে দাঁড়িয়ে পড়ে বলল, কমল, তুমি না আফ্রিকার স্বাধীন সিংহ দেখতে চাও? নিশ্চয়ই। ওই দেখো। বিমল একদিকে অঙ্গুলি নির্দেশ করলে। দেখেই আমার চক্ষু হয়ে উঠল উচ্চকিত। হ্যাঁ, তাই তো বটে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো সিংহ, সিংহিনী এবং তাদের বাচ্চা বাচ্চা। নিশ্চয়ই তারা এক পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ আমি গুণে দেখলুম সংখ্যায় তারা মোট 27টা। আজ কি এখানে সিংহদের কোনো সামাজিক অনুষ্ঠান? ত্রস্তভাবে বন্দুকটা কাঁধ থেকে নামিয়ে নিলুম। রোলা বললেন, কেউ যেন বন্দুক না ছোড়ে। সিংহরা বাঘের মতো হিংস্র হয়। ক্ষুধার্ত না হলে ওরা আক্রমণ করে না, ওদের ঘাঁটিয়ে কাজ নাই। সত্য, সিংহগুলোর পেটে ক্ষুধা আছে বলে মনে হলো না। তাদের কেউ 4 পা ছড়িয়ে উপর হয়ে শুয়ে আছে, কেউ মাটির উপরে চিত হয়ে গড়াগড়ি খাচ্ছে, কেউ থেবড়ি খেয়ে বসে অবসাদগ্রস্তের মতো হাই তুলছে এবং একটা বোমার ওপাশ থেকে মুখ তুলে কয়েকটা সিংহ নিশ্চিন্তভাবেই আমাদের পানে তাকিয়ে রয়েছে। গোটা 4 সিংহ শিশু মায়ের সামনে ঠিক কুকুর বিড়ালের ছানার মতোই পরস্পরের সঙ্গে খেলা করছে। কেবল একটা জোয়ান সিংহ কতকটা কৌতূহল প্রকাশ করলে আমাদের হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে সে হনহন করে বেশ খানিকটা এগিয়ে গেল, যেন কতগুলো বাজে দ্বিপদ জীবে। বিতর্কিত আবির্ভাবে তার মেজাজ রীতিমতো গরম হয়ে উঠেছে, কিন্তু তারপরেই থমকে দাঁড়িয়ে পড়ল। তার 2 চোখে স্পষ্ট জিজ্ঞাসার ভাষা, যেন সে শুধোতে চায়, তোমরা কে বটে? কোত্থেকে এলে? কি মতলবে এলে? বিনয়বাবু বিস্মিত কণ্ঠে বললেন, আরে দেখো, তাহলে সিংহরাও গাছে চড়ে? তাই তো। বোমার পিছনে রয়েছে একটা মস্ত অশ্বত্থ বটের মতো দেখতে গাছ। তারই একটা একতলা সমান উঁচু মোটা ডাল জড়িয়ে গম্ভীরভাবে বসে আলস্য জড়িত চোখে আমাদের নিরীক্ষণ করছে আর একটা ঝাঁকড়া মাথা প্রকাণ্ড সিংহ। কমলের দেহ তখন মূর্তির মতো স্থির, চক্ষু নিষ্পলক, হতভম্ব মুখে নেই রা। স্বাধীন বন্য সিংহের এতটা পোষমানা ভাব সে বোধহয় কল্পনাও করতে পারেনি কখনো। রোলা বললেন, কিন্তু এই সিংহই রাগলে হয় মহাভয়ঙ্কর। তখন সময়ে সময়ে 8-10 জন শিকারীও বন্দুক নিয়ে তাকে ঠেকিয়ে রাখতে পারে না। বিশ্ববিখ্যাত মার্টিন জনসনের এক শিকার কাহিনীতে দেখা যায়, দলবদ্ধ শিকারীদের দ্বারা চারিদিক থেকে বেষ্টিত ও আক্রান্ত হয়েও একটা সিংহ কয়েকজন শত্রুকে আহত ও নিহত করে এবং অবশেষে মারা পড়ে 25টা বুলেটের আঘাত পাবার পর। এক সিংহেই রক্ষা নেই, আর এখানে আছে 27টা সিংহ। সিংহদের আখড়া থেকে নিরাপদ ব্যবধানে যাবার জন্য যতটা পারি তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম। তারপর মাইল 2 এগিয়ে যাবার পরই দেখলুম আর এক অচিন্তিত দৃশ্য। মাঠের উপরে পড়ে রয়েছে একটা জেব্রার সদ্য মৃত রক্তাক্ত দেহ এবং একটা সিংহ তার পেট চিড়ে ফেলে তারই ফাঁকে সমস্ত মুখখানা ঢুকিয়ে দিয়ে মাংস ভক্ষণ করছে। 6-7 হাত তফাতে চুপ করে বসে বসে তার খাওয়া দেখছে একটা সিংহী। সে বোধহয় বউ। স্বামী প্রভুর ভোজনকাণ্ড শেষ হবার পর সেও নিজের অংশ গ্রহণ করবার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করছে। নইলে বেয়াদপির জন্য নখের ভীষণ চপেটাঘাত খাবার সম্ভাবনা। আরও দূরে থেকে সন্তর্পণে পশুরাজের আহারের সমারোহ নিরীক্ষণ করছে গোটা কয়েক শেয়ানা হায়না। সিংহ ও সিংহী পরিতৃপ্ত হয়ে বিদায় নিলে পর তাদের ভোজনাবশেষ নিয়ে কামড়াকামড়ি করবার পালা আসবে হায়নাদের। সিংহী একবার মুখ তুলে আমাদের দেখলে, তারপর আবার অবহেলা ভরে মুখ ফিরিয়ে নিলে। জ্যান্ত দ্বিপদ জীবের চেয়ে মৃত চতুষ্পদের খণ্ডিত দেহটাই তার কাছে মনে হলো অধিকতর চিত্তাকর্ষক। সিংহ আমাদের সাড়া পেয়ে জেব্রার ছিন্ন ভিন্ন উদর গহ্বর থেকে
নিজের রক্ত করাল মুখখানা বার করে দাঁত খিচিয়ে বললে, অর্থ বোধ করি, খবরদার, কাছে এলে মজাটা টের পাবে। তারপর আবার মাথাটা ঢুকিয়ে দিলে জেব্রার ফেরে ফেলা পেটের গর্তে। রোনা বললেন, সিংহদের সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে জেব্রার মাংস, তাই যেখানে জেব্রা সেইখানেই থাকে সিংহ। প্রান্তরের প্রান্তে যাবার আগেই আবার আরেক দল সিংহের সঙ্গে মুলাকাত হলো। সংখ্যায় 1 ডজন। ষাঁড় বেঁধে তারা যাচ্ছিল প্রান্তরের মাঝখান দিয়ে, হয়তো কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে। এবং যেতে যেতে মাঝপথে মানুষের আবির্ভাবে প্রত্যেকেই একবার করে মুখ ঘুরিয়ে আমাদের উপরে চোখ বুলিয়ে নিলে, কিন্তু গ্রাহ্যের মধ্যেও আনলে না। কমল অভিভূত কণ্ঠে বলল, বাবা, এই যে সিংহদের স্বর্গ। এই আফ্রিকা, আর সিংহ হচ্ছে তার প্রধান গৌরব। একসময় ভারতবর্ষ এই গৌরব করতে পারত। সিংহকে আমরা পশুরাজ উপাধি দিয়েছিলুম, আর আদ্যাশক্তির বাহন রূপে নির্বাচন করেছিলুম তাকেই। আজ আর সেদিন নেই। ভারতের সিংহ আজ কোণঠাসা, নাম রক্ষার জন্য কোন রকমের টিকে আছে মাত্র। এর কারণ মানুষের অত্যাচার। মানুষ সিংহ আর ব্যাঘ্রকে হিংস্র বলে অভিযোগ করে বটে, কিন্তু তাদের অস্তিত্ব লোপ করবার জন্য মানুষ যে চেষ্টা করেছে তার কোনো তুলনাই হয় না। এই আফ্রিকাও সিংহদের নিয়ে আর বেশি দিন গৌরব করতে পারবে বলে মনে হয় না। আজ তো আগ্নেয়াস্ত্রের মহিমায় মানুষ হয়েছে বলিয়ান, কিন্তু যখন আগ্নেয়াস্ত্রের চলন হয়নি, সে হাজার হাজার বৎসর আগেও মানুষ বুদ্ধি বলে আফ্রিকার অসংখ্য সিংহ বন্দি করে চালান দিত ইউরোপে। যীশুখ্রিস্ট জন্মাবার আগেও রোমের বিভিন্ন সম্রাট যে কত হাজার সিংহ বন্দি করেছিলেন তার কোনো হিসাব নেই। খেলা দেখবার জন্য পম্পি, জুলিয়াস সিজার আর অক্টোভিয়াস আগাস্টাস যথাক্রমে 600, 400 আর 250 সিংহকে ধরে রেখেছিলেন। বুঝুন তাহলে ব্যাপারটা। যুগ যুগ ধরে সিংহদের বধ আর বন্দি করা হচ্ছে, কাজে আফ্রিকার ভাণ্ডার ক্রমে খালি হয়ে আসছে। এর মধ্যে আফ্রিকার কোনো কোনো সিংহ প্রধান অঞ্চল একেবারেই সিংহ শূন্য হয়ে গিয়েছে। পথ চলতে চলতেই এইসব কথাবার্তা হচ্ছিল। সকলে তখন প্রান্তর প্রান্তের একটা তরু কুঞ্জের কাছে এসে পড়েছিল। সহসা আঙুল তুলে কমল উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, দেখুন দেখুন। দেখা গেল কয়েকটা মস্ত মস্ত বানর একটা উঁচু গাছের ডালে ডালে বসে সাগ্রহে পথিকদের লক্ষ্য করছে। কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বুঝেই তারা লম্বা লম্বা লাফ মেরে গাছের ঘন পাতার অন্তরালে একেবারে গা ঢাকা দিলে। রোনা বললেন, শিম্পাঞ্জি। কমল, আকার হিসেবে বনু মানুষ জাতীয় লাঙলহীন বানর, গরিলা ও ওরাংউটানের পরেই হচ্ছে শিম্পাঞ্জিদের স্থান। মাথায় এরা 4 ফুটের চেয়ে কম উঁচু হয় না। এরা সহজেই পোষ মানে আর সব কাজেই মানুষের নকল করতে ভালোবাসে। কলকাতার চিড়িয়াখানায় একটা শিম্পাঞ্জি সিগারেট টানতেও শিখেছিল। গরিলার মতো শিম্পাঞ্জিরও জন্মভূমি হচ্ছে এই আফ্রিকা। গায়ের জোরে শিম্পাঞ্জিকে মানুষ বশ করতে পারে না, রাগলে সে হয় বিপজ্জনক। আর গরিলা? একটা গরিলা 6 জন মানুষের মতো শক্তিশালী। গরিলাদের দেশ আরো কত দূরে? আমরা তার কাছেই এসে পড়েছি। ওই মিকেনো, উজ্জিত উদ্ধত জলদ জাল জড়িত, বিস্ময়কর, ভীতিকর, প্রীতিকর। যথাস্থানে পৌঁছেছি। হ্যাঁ, চোখের সামনে দৃষ্টিসীমা জুড়ে বিরাজ করছে অভ্রভেদী মিকেনো পর্বতের দিগন্তব্যাপী বিরাট দেহ। মিকেনো মনে হচ্ছে মরা ভলকেনো। আগে করত ঝলকে ঝলকে অগ্নিপ্রসব। তার শুভ্র তুষার শিখর সমুদ্রতল থেকে 14,420 ফুট ঊর্ধ্বে উঠে সদর্পে স্পর্শ করতে চায় যেন গগনের সুদূর নীলিমাকে। মিকেনোর শিখরের অনেক নিচে দিয়ে অচলতার পটভূমিকায় গতির আলপনা আঁকতে আঁকতে এবং শূন্য পথে অস্থায়ী ও বিচিত্র সব কাল্পনিক মূর্তি গড়তে গড়তে ভেসে আর ভেসে যাচ্ছে মেঘপুঞ্জের পর মেঘপুঞ্জ। তাদের ভেসে যাওয়ার আর ভাঙা গড়ার অন্ত নেই। আপাতত শিবির সন্নিবেশ করা হয়েছে মিকেনোর পায়ের তলায় জঙ্গলাকীর্ণ ক্ষেত্রে, কিন্তু এখানে এসেই পড়েছি দুরন্ত বর্ষার কবলে। 3 দিন 3 রাত ধরে অবিরত অঝরে ঝরছে বৃষ্টিধারা। মাঠঘাট জলে জলে জলময়।
দিনের বেলাতেও আরণ্য তিমির মনের মধ্যে জাগিয়ে তোলে পিছনে ফেলে আসা বামন অধ্যুষিত জঙ্গলের অপ্রীতিকর স্মৃতি। গতকাল রাতে বারংবার হতে হয়েছে জ্বালাতন। একে তো উটকো জায়গা, মশা ও হরেক রকম পতঙ্গের অত্যাচার, আর চিতা বাঘের উৎপাত। তার উপরে এখানে আবার আরেক নতুন উপসর্গের সাড়া পাওয়া গেল। জনৈক কুলি ঘুটঘুটে অন্ধকারে এ তাঁবু থেকে ও তাঁবুতে যাবার জন্য লণ্ঠন হাতে করে বাইরে বেরিয়েছিল। ব্যাস, আর যায় কোথা? ঠিক যেন ভেড়ার গোয়ালে আগুন লাগলো। সেখানে কে জানে কোথায় ঘাপটি মেরেছিল একদল গেছো হাইর্যাক্স। আলো দেখেই তারা সকলে মিলে সমস্বরে জুড়ে দিল তুমুল আর্তচিৎকার। তেমন উদ্ভট ও অবর্ণনীয় চিৎকার আমি আর শুনিনি, এবং তাদের সঙ্গে সমান উৎসাহে যোগ দিলে হাজার হাজার ঝিঝি পোকা আর ভেক। সেই বিকট শব্দতরঙ্গে নিদ্রার কথাও হয়ে উঠেছিল অচিন্তনীয়। গেছো হাইড্যাক্স হচ্ছে আফ্রিকার আর এক বিশেষত্ব, একরকম শোষক জাতীয় জীব। আকার খরগোশের মতো কুঁচকে বটে, কিন্তু জীবতত্ত্ববিদরা বলেন তারা নাকি গোদা হাতির খুঁদে জ্ঞাতি। তাঁবুর বাইরে পা বাড়াবার উপায় নেই, তাঁবুর ভিতরকার অবস্থাও আদৌ সন্তোষজনক নয়। এখানে ওখানে কিলবিল করে কেঁচো বিছে যোগ। হাত পা গুটিয়ে ক্যাম্প খাটের উপর বসে বসে জীবনটা একেবারেই ভারবহ হয়ে উঠত। ওরই মধ্যে যদি না সান্ত্বনা দিত অদ্বিতীয় সুপকার রামহরির সুপটু হাতের প্রসাদ। আমি বরাবর দেখে আসছি আমাদের জীবনযাত্রা যখন আলস্য, শিথিল ও একঘেয়ে হয়ে পড়ে, তখনই ভালো করে স্ফূর্ত হয়ে ওঠে রামহরির রন্ধন প্রতিভা। এই অস্থানে গভীর অরণ্যে খাবার জিনিস কিনতে পাওয়া যায় না বটে, কিন্তু দুর্যোগ মাথায় করেও বিমল, কমল ও রোলার সঙ্গে আমি বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছি, এবং একদিন হরিণ, একদিন বুনো হাঁস এবং একদিন জঙ্গলি মুরগি না এনে ছাড়িনি। তার আগে একদিন বাধ্য হয়ে খেতে হয়েছিল নিরামিষ, কিন্তু রামহরির হাতের গুণে নিরামিষ ভোজ্য হয়ে উঠেছিল লোভনীয় ও মুখরোচক। রেঁধেছিল সে নিরামিষ চপ, আলুদম, নিরামিষ ভিন্ডা আলু ও নিরামিষ আর্মেনিয়ান পোলাও। এরই মধ্যে একদিন বনের ভিতরে অদ্ভুত এক জাতের কুকুর দেখলুম। আমাদের সাড়া ও দেখা পেয়ে তারা টু শব্দটি পর্যন্ত করলে না, কেবল দূরে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রোলার মুখে শুনলুম তারা নাকি বোবা, ঘেউ ঘেউ করতে পারে না। আরও শুনলুম খ্রিস্টপূর্ব যুগে প্রাচীন মিশরেও তাদের অস্তিত্ব ছিল। শিকারের সময় এই জাতের কুকুর ব্যবহার করা হতো। একালে কঙ্গো ও মধ্য আফ্রিকা ছাড়া আর কোথাও তাদের দেখতে পাওয়া যায় না। এ জাতের কুকুরের নাম হচ্ছে ব্যাসেনজি। বোবা কুকুর? আশ্চর্য! আজও মেঘলা মেঘলা করে আছে বটে, কিন্তু দুপুরের পর বৃষ্টি ধরেছে। রোলা বললেন, গেলবারে মিকোনো পর্বতে উঠেছিল অন্য দিক দিয়ে, কিন্তু এ অঞ্চলের পথঘাট আমার অজানা, সেই জন্যই ভাবনা হচ্ছে। কিসের ভাবনা? কামা মুন্টুদের খুঁজে বার করতে পারবো কিনা। মিকোনোর বিস্তার যোজনের পর যোজন জুড়ে, তার কোথায় আছে, কি রহস্য, সেসব আবিষ্কার করা সহজ সাধ্য নয়। বেশ তো, আজ আকাশ তো একটু ধরেছে, আহারাদি সেরে নিয়ে তিনজন মিলে একবার একটু বেরিয়ে পড়া যাক না? আর কিছু নয়, অন্তত এখানকার পরিস্থিতি কতটা আন্দাজ করতে পারবো। প্রস্তাব মন্দ নয়। রামহরি, লাঞ্চ নিয়ে এসো। খেয়ে দিয়ে আমরা তিনজনে একটু বরং বেরিয়ে আসবো। আর আমরা? বিশ্রাম করবে, অর্থাৎ নাকে সর্ষের তেল দিয়ে। ঘুমোবার চেষ্টা করব। ঠিক তাই। মাপ করতে হলো বিমলদা, 3 দিন ধরে বিশ্রাম করে গাঁটে গাঁটে বাদ ধরবার মতন হয়ে গেছে। খানিক হাত পা না চালালে আর যে চলে না। উত্তম, দম দাও, বৈঠক দাও, মুগুর ভাজো, ব্যায়াম করলে বাদ ধরে না। তারপর না হয় ঘুমিয়ে পড়ো। ঘুম ভাঙবার পর যদি পেটের জ্বালা ধরে, তাহলে তখন রামহরি আছে। আমরা তিনজন যাচ্ছি কেবল অগ্রদূতের মতো। বৃষ্টি না পড়লে হয়তো সন্ধ্যা পর্যন্ত বাইরেই থাকবো। আরে ও রামহরি, লেয়াও খানা। সেদিন ভোজ্য ছিল চিকেন গ্রিল, চিকেন স্টু ও চিকেন আফগানি পোলাও প্রভৃতি। রোনা বললেন, রামহরিকে অভিনন্দন দিই, সে হচ্ছে জাদুকর।
আমাদের বুঝতে দিচ্ছে না যে আমরা বনবাসে আছি না শহুরে হোটেলে বাস করছি। ধন্য। খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লুম। বাঘাও ছোড়নেওয়ালা নয়, পিছু নেবার ফিকিরে ছিল, কিন্তু তাকে বন্দি করা হলো লৌহ শৃঙ্খলে। পথে যেতে যেতে দূর থেকে শুনতে পেলুম বাঘা তারস্বরে প্রতিবাদ জানাচ্ছে আমাদের যথেচ্ছাচারের বিরুদ্ধে। বাঘা বুড়ো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নতুন কিছু দেখবার নেশা তাকে পেয়ে আছে। ইংরেজি প্রবাদে বলে, যেমন মনিব তেমন কুকুর। ঠিক, বাঘারও স্বভাব হয়েছে আমাদেরই মতো। মিকেনোর পাদদেশটা চিরহরিত জঙ্গলে সমাচ্ছন্ন। জলধারার তালে তালে উপলে উপলে সঙ্গীত সৃষ্টি করে একটি নদী উচ্চভূমি থেকে নাচতে নাচতে নিচের দিকে আসছে। পাহাড়ে বর্ষার উপর থেকে ঢল নেমে তার স্রোতকে করে তুলেছে পরিপুষ্ট। গতির কলরোলে মুখরিত হয়ে উঠেছে অরণ্যভূমি। এই তটিনী পাহাড়ের উপরে হয় নির্ঝরিণী। পাছে পথ হারাই সেই ভয়ে তার তীর ধরে আমরা পাহাড়ের উপরে উঠতে লাগলুম। নামবার সময় এই নদী বা নির্ঝরিণী দেবে আমাদের পথের নিশানা। খানিকক্ষণ পরে রোনা বললেন, আপনারা একটা ব্যাপার লক্ষ্য করেছেন? কি? পাহাড়ের গা এখানে নীলাভ। হ্যাঁ, তাতে কি বোঝায়? এইরকম জায়গাতেই হীরার খনি থাকবার সম্ভাবনা। কিন্তু আমাদের পক্ষে খনি থাকলেই বা কি, না থাকলেই বা কি? বহু লোক লস্কর যন্ত্রপাতি আনিয়ে তোড়জোড় করে আর কাঠখড় পুড়িয়ে পাথর খুঁড়ে তবে খনির খোঁজ পাওয়া যেতে পারে। আর পাওয়া যে যাবে শেষ পর্যন্ত তার কোনো নিশ্চয়তা নেই। তা নেই, তবে এরকম জায়গায় এলে সম্ভাবনার স্বপ্নই যে মানুষকে আশান্বিত করে তোলে। তাছাড়া আগেই বলেছি তো, এমন সব জায়গায় প্রায় পথ চলতে হীরা কুড়িয়ে পাওয়া যায়। পৃথিবীর কোনো কোনো হীরক এইভাবেই মানুষের হস্তগত হয়েছে। যদি সময় পাই আমরাও না হয় পথে পথে হিরে কুড়োবার চেষ্টা করে দেখব। আমরা উঠছি উপরে, উপরে আরও উপরে। মাঝে মাঝে পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে বনবলয়িতা, তটিনী মেঘলা, শ্যামাঙ্গী ধরণী অনেক নিচে পড়ে রয়েছে বন্ধুর মানচিত্রের মতো। যেদিকে তাকাই বাঁশঝাড়ের পর বাঁশঝাড়। এত বাঁশঝাড় আমি আর কোথাও দেখিনি। সেই ঘন বিন্যস্ত বংশবন ভেদ করে অগ্রসর হতে গেলে মানুষের হামাগুড়ি দেওয়া ছাড়া উপায় নেই। বাঁশগুলো উচ্চতায় 10 থেকে 20-25 ফুট। মাথায় তাদের ঝিলমিলে পত্রভূষণ। নিচের দিকে জন্মেছে সব চারা আর লতা। তাদের গায়ে পাটকিলে ও সাদা রঙের ফুল ফুটে রয়েছে এবং সেই সঙ্গে আরও আছে বেগুনি, লাল ও হলদে রঙের সমুজ্জ্বল অর্কিড আর বিচুটির জঙ্গল। বাগান বিলাসীদের আদরের ফিউসার মতো দেখতে একরকম সাদা সাদা ফুলও দৃষ্টি আকর্ষণ করল। যেখানে বাঁশবন নেই সেখানে দেখা যায় সব 100 ফুট কি তারও চেয়ে বেশি উঁচু মস্ত মস্ত গাছ। আমি বললুম, লোকে কথায় বলে বাঁশবাগানে ডোম কানা, আমাদেরও সেই অবস্থা হবে নাকি? এই বাঁশের জঙ্গলে এসে দিক বিদিক জ্ঞান যে হারিয়ে ফেলতে হয়। শুনলে অবাক হবেন যে এই দুর্গম অরণ্যেও অনায়াসে পথ কেটে নিয়ে আনাগোনা করে হাতি আর গরিলা আর বন্য মহিষরা। বাঁশের পাতা হচ্ছে গরিলা আর হাতিদের অতিশয় প্রিয় খাদ্য। গেলবারে এমনি রুগানো বা বৃহৎ বাঁশের জঙ্গলেই আমি এসেছিলাম গরিলা শিকারে। আপনি কত বড় গরিলা দেখেছেন? আন্দাজ 6 ফুট উঁচু, শুনে 7 ফুট উঁচু গরিলাও পাওয়া গেছে। আমি নিজে একটা 5 ফুট 7.5 ইঞ্চি উঁচু গরিলা মেরেছিল। তার বুকের পাটার মাপ ছিল 62 ইঞ্চি আর ওজন ছিল 5 মণ। মানুষের সঙ্গে গরিলার সম্পর্ক কিরকম? তবে গরিলাকে চটিয়ে না দিলে অন্যান্য হিংস্র জন্তুর মতো সে তেড়ে এসে গায়ে পড়ে মানুষকে আক্রমণ করে না। সে জানে মানুষের চেয়ে তার গায়ের জোর ঢের বেশি, আর বোধহয় সেই কারণেই দলবদ্ধ মানুষ দেখলেও সে ভয় পায় না। আমি সচক্ষে গরিলার শারীরিক শক্তির একটা দৃষ্টান্ত দেখেছি। একটা বড় চিতাবাঘ একবার একটা শিশু গরিলাকে আক্রমণ করেছিল। তৎক্ষণাৎ একটা ধাড়ি গরিলা বেগে ছুটে এসে অত্যন্ত অনায়াসে কামড়ে আর আছাড় মেরে চিতাবাঘটা দফা দফা করে দিলে। ঊর্ধ্বে মেঘের আস্তরণ ক্রমেই পুরু হয়ে উঠছিল। বাতাসও বেশি ঠান্ডা হয়ে আসছিল ধীরে ধীরে।
দূরে পশ্চিম আকাশটা উদ্ভাসিত হয়ে উঠেছে চিরজ্বলন্ত নিয়মলা গিরার বিরাট অগ্নিযজ্ঞে। তার অতল ও প্রকাণ্ড চিতা থেকে মুহুর্মুহু জেগে উঠছে আকস্মিক দীপ্তি, এবং উপরের পুঞ্জীভূত মেঘের দিকে বিদ্যুৎ বেগে ছুটে ছুটে যাচ্ছে শত শত লকলকে অগ্নিশলাকা। অনেকটা উপরে উঠেছি এবং যতই উঠছি শীতও বাড়ছে। আরও উপরে এখানে পাওয়া যাবে বোধহয় হিমালয়ের শীত। এরই মধ্যে বুকে জাগলো দস্তুর মতো কাঁপুনি। বললুম, মসিরুলা, এমন কনকনে ঠান্ডার জন্য প্রস্তুত হয়ে আসেনি। আকাশের গতি খুব সুবিধার নয়। এত ঠান্ডায় ভিজে মরবার ইচ্ছা নেই। এইবারে নিচে নেমে যাওয়া উচিত। কিন্তু আমার কথা রোলার কানে ঢুকল না। তিনি তখন অন্যদিকে মুখ ফিরিয়ে আর একটা অদ্ভুত শব্দ শুনছিলেন। আমি এবং বিমলও শুনে পরস্পরের মুখ চাওয়াচাই করলুম। অনেকটা শিঙার আওয়াজের মতো। হস্তির বৃংহতি? না, এই আওয়াজে তেমন জোর নেই। সেই সঙ্গে মাঝে মাঝে হচ্ছে আর এক আওয়াজ, কে যেন ঢাকে কাঠি পিটছে। ও কিসের শব্দ মসিরুলা? গরিলার ডাক। আমাদের পিছনে আসবার জন্য ইঙ্গিত করে রোলা পায়ে পায়ে এগিয়ে গেলেন। সামনেই একটা বড় ঝোপ। তারই ফাঁক দিয়ে সন্তর্পণে মুখ বাড়িয়ে দেখলুম সামনেই খানিকটা অপেক্ষাকৃত খোলা জমি, এবং সেখানে নানা ভঙ্গিতে বিরাজ করছে একদল গরিলা। গুনে দেখলুম 23টা, পুরুষ ও নারী, বুড়ো, জোয়ান, শিশু। 4-5টা বাচ্চা খেলা করছে, ছুটছে, লাফাচ্ছে, গাছে চড়ছে। একটা বাচ্চা মায়ের স্তন্যপান করছে। কয়েকটা জোয়ান গরিলা দুমড়ানো বাঁশডাল থেকে মুখ দিয়ে পাতা ছিঁড়ে খাচ্ছে। একটু তফাতে গম্ভীরভাবে বসে আছে প্রকাণ্ড এক গরিলা। কি চ্যাটালো তার বুক, কি ধামার মতো তার ভুঁড়ি, কি মোটা মোটা তার বাহু। তার সর্বাঙ্গ থেকে প্রকাশ পাচ্ছে অসাধারণ পশু শক্তির উচ্ছ্বাস। নিশ্চয়ই দলের সর্দার। আচম্বিতে মস্ত বড় গরিলাটা 2 পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো এবং 2 হাত দিয়ে নিজের বুক সশব্দে চাপড়াতে লাগলো। রোলা উৎকণ্ঠিত স্বরে বললেন, সরে আসুন, শিগগির সরে আসুন। হঠাৎ কি হলো বলুন দেখি? সর্দার বাতাসে আমাদের গায়ের গন্ধা পেয়েছে। ওদের ঘাঁটিয়ে কাজ নেই, চলুন। আর এখানে নয়। কোন দিকে যাব? নিচের দিকে। যে খোঁজে এদিকে এসেছিলাম ব্যর্থ হলো। এই অঞ্চলে গরিলারা আছে, মান্ধাতার মানুষরা নিশ্চয়ই এদিকে থাকে না। আমাদের গতি হলো নিম্নাভিমুখী। নামতে নামতে মাথার উপরে বেড়ে উঠল মেঘের ঘটা। একে তো রোদ ওঠেনি, তার উপরে ঘনায়মান মেঘ তিমিরে বেলা শেষের টিমটিমে আলোটুকু হয়ে উঠল অধিকতর ঘোরালো। ঘন ঘন বিদ্যুৎ প্রভা থেকে বজ্রনাদ, বাতাসে তুষারের নিঃশ্বাস। ধারাপাতের আর দেরি নেই, যথাসাধ্য দ্রুত গতিতে নামতে লাগলো। তারপর উতরায় শেষ হলো এবং সঙ্গে সঙ্গে শুরু হলো বৃষ্টিপাত। রোলা বললেন, যথাসময়ে নেমে আসতে পেরেছি, নইলে আজ তাঁবুতে ফিরতে পারতুম না। কেন? আর মিনিট 15 দেরি হলে উপরের জল নেমে ওই পাহাড়ে নদী ফেঁপে ফুলে আরো খরস্রোতা হয়ে উঠত। এবারে আসবার কোনো উপায়ই থাকতো না। এদেশের বৃষ্টিরও কি প্রতাপ! বাংলাদেশের খুব জোর বৃষ্টিও তার কাছে হার মানে। হয়তো এর সঙ্গে পাল্লা দিতে পারে কেবল চেরাপুঞ্জের বিখ্যাত বৃষ্টি। মোটা মোটা ফোঁটা দেহকে ব্যথা দেয় রীতিমতো, অন্ধ করে দেয় চোখকে। ছুটতে ছুটতে শিবিরের কাছে এসে পড়লুম। শোনা গেল বাঘার উচ্চ চিৎকার, অতিশয় ক্রুদ্ধ চিৎকার। মানুষদেরও হট্টগোল, গুরুম গুরুম করে বন্দুকের আওয়াজ। একটু তফাতে হুড়মুড় করে জঙ্গল ভাঙার শব্দ, ঝোপঝাপের ঝটপটানি। কে বেগে দৌড়চ্ছে, তার দ্রুত পদের ধুপধুপ আওয়াজ। বিমল, মনে হয় একটা দুর্ঘটনা ঘটেছে। দৌড়ে চলো, দৌড়ে চলো। আড়াল থেকে রামহরির গলা পেল। কোন দিকে গেল, কোন দিকে গেল? বলতে বলতে সে তাঁবুর ভিতর থেকে ছুটে বেরিয়ে এলো, তার হাতে বন্দুক। বাঘার চেঁচানি তখনও থামেনি। কি হয়েছে রামহরি? এত হই হল্লা কেন? চোখ কত্তাল করে রামহরি বলল, ভূত খোকা বাবু, ল্যাংটা ভূত। পদে পদে ভূত দেখো তুমি, ভূত তো তোমার হাত ধরা।
আর জ্বালিও না, থাম। ঠাট্টা নয় খোকা বাবু, এ হচ্ছে মানুষ ভূত। গায়ে লম্বা লম্বা চুল, ইয়া রাক্ষসের চেহারা, দেখলেই ভিমড়ি যেতে হয়। এমন সময় বিনয়বাবু, কমল ও কামাথি প্রভৃতিরও আবির্ভাব। বিনয়বাবু, ব্যাপার কি? আমি দেখিনি, কমল দেখেছে। ভালো করে কিছু দেখতে পাইনি বিমলদা, তবে বাঘার চিৎকারে চমকে উঠে দূর থেকে দেখলুম গরিলের মতন একটা ভয়ঙ্কর মূর্তি সাত করে জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। রামহরি আর কামাথিও দেখেছে। তারা তখনই বন্দুক ছুড়লে, কিন্তু গুলি তার গায়ে লাগেনি। কামামুন্টু, 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 যার খোঁজে আমরা এসেছি সেই এসেছিল আমাদের কাছে। মোহাম্মদের কাছে পর্বতের আগমন, আশ্চর্য। একদিকে আঙুল তুলে দেখিয়ে কমল বলল, মূর্তিটা ওইদিকে গেছে। হ্যাঁ, আমরাও ওই দিকের জঙ্গল দুলতে দেখেছি। ওইদিকেও একটু এগোলেই তো নদী, তারপরই পাহাড়। নদীর জল এখনো বোধহয় বেশি বাড়েনি, তাহলে খুব সম্ভবত সে নদী পেরিয়ে পাহাড়েই উঠেছে। আজ আর তার পিছু ধরবার উপায় নেই। একে এই দারুণ বৃষ্টি, তার উপরে সন্ধ্যার অন্ধকার আসন্ন। কিন্তু আজকের পরে আছে কাল, আমাদের ফাঁকি দিয়ে সে আর যাবে কোথায়? খুব ভোরে উঠেই কাল আমরা ওই দিক দিয়ে আবার পাহাড়ে গিয়ে উঠব। পূর্বাচলে ফুটল প্রভাত সূর্যের রক্তারক্ত অগ্নিরাগ, এবং নিদ্রোত্থিত বিহঙ্গ কণ্ঠে যথারীতি আবৃত্ত হল আলোক কাব্যের বিভিন্ন পদ। প্রাতরাশ প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় কামাথি এসে বলল, কর্তা, সাফারিরা তো কেউ পাহাড়ে উঠতে রাজি নয়। আসকারীরাও নিমরাজি বটে, কিন্তু তারাও খুঁটখুট করছে। কেন? বলে পাহাড়ে নাকি নানান বিভীষিকা আছে। তাদের সবচেয়ে বড় ভয় হলো কামামুন্টুদের। বলে তারা হচ্ছে নাকি প্রেতাত্মা, বন মানুষদের দেহে আশ্রয় নিয়ে মানুষের ঘাড় মুটকে নাকি রক্ত খায়। কামাতি, তোমারও কি ওই বিশ্বাস? কামাথি নত হয়ে সেলাম ঠুকে বলল, বোয়ানা, আমার বিশ্বাসের কথা ছেড়ে দিন, আমি আপনার হুকুমের দাস। কিছুক্ষণ পরামর্শর পর স্থির হলো আপাতত কেবল আমাদের 6 জনকে, রোলা, বিনয়বাবু, বিমল, আমি, কমল এবং রামহরি নিয়ে গঠিত হবে অনুসন্ধান সমিতি। প্রাথমিক তদন্ত কার্য শেষ করে ফিরে এসে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা করব। অতএব তখনকার মতো শিবিরে রইল সেপাই ও কুলির দল, এবং তাদের ভার অর্পণ করা হলো কামাথির উপরেই। সকলকেই জানিয়ে গেলুম বড় জোর 24 ঘন্টা আমরা থাকব পাহাড়ের উপরে। বলা বাহুল্য, এবারে বাঘাও হলো আমাদের সাথী। তাকে সঙ্গে না আনাই উচিত ছিল। প্রকৃতির পরনে তখনও রয়েছে মেঘরুচি বসন। মাঝে মাঝে টিপটিপ করে ঝরছে ইলশে ঘূর্ণি, বাতাস যেন হিমশিলা। সৌভাগ্যক্রমে অল্প খোঁজাখুঁজির পরেই পাহাড়ে উঠবার একটা সরু পায়ে চলা পথ পাওয়া গেল। কাঠুরিয়া, মধু সংগ্রাহক ও স্থানীয় শিকারীদের অগম্য ঠাঁই নেই। নিশ্চয়ই তাদের পদক্ষেপেই এই পথের উৎপত্তি। সেই পথ যা সুপথ নয়, কুপথ ধরেই আমরা পাহাড়ে উঠতে লাগল। বরাবরের মতো এবারেও আমাদের অগ্রণী হলো বাঘা। সে অগ্রবর্তী হলে আমরা অনেকটা নিশ্চিন্ত থাকি এই ভেবে যে অন্তত পূর্বভাগ থেকে কোনো আকস্মিক বিপদ আমাদের অতর্কিতে আক্রমণ করতে পারবে না। পা চালাতে চালাতে চলছে আমাদের মুখও। বিনয়বাবু বলছিলেন, মসিয়ে রোলার বিশ্বাস আজও এই অঞ্চলের নৃতত্ত্বে বিখ্যাত রোডেশিয়ান মানুষদের বংশধররা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। অনুমান করা হয় রোডেশিয়ান মানুষরা 15-16 হাজার বৎসর আগে পৃথিবীতে বিচরণ করত। আফ্রিকার রোডেশিয়া প্রদেশে তাদের দেহাবশেষ পাওয়া গিয়েছে। কিন্তু আমরা তো এখন রোডেশিয়া প্রদেশে নেই। না, আমরা আছি কঙ্গো প্রদেশে, কিন্তু দক্ষিণ দিকে কঙ্গোর সীমান্তেই আছে রোডেশিয়া। প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীর সর্বত্রই মানুষ ছিল যাযাবর। তারা চাষবাস করতে জানত না, শিকার বা বনের ফলমূল আহরণের দ্বারাই জীবিকা নির্বাহ করত। এক জায়গায় খাদ্যাভাব হলেই অন্য জায়গায় বা দেশে গিয়ে বসবাস করত। সুতরাং শরণাতীতকালে রোডেশিয়ান মানুষরা যে কঙ্গো এসে আস্তানা পাতেনি এমন কথা জোর করে বলা যায় না। কিন্তু পণ্ডিতদের মত হচ্ছে
রোডেশিয়ার মানুষদের চিহ্ন হাজার হাজার বৎসর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে? সে কথাও জোর করে বলা যায় না। অনুসন্ধান কার্যের সুবিধার জন্যই পণ্ডিতরা এক এক জাতের মানুষকে বিশেষ নামে ডাকেন, যেমন নিয়ান্ডারথাল, রোডেশিয়ান, হিডেলবার্গ প্রভৃতি। এরা যে পরে ভিন্ন ভিন্ন নামে পৃথিবীতে অজ্ঞাতবাস করেনি এমন কথাই বা কেমন করে বলবো? দৃষ্টান্তস্বরূপ দেখো, আজও অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলে এমন সব অশুভ মানুষ আছে যাদের সঙ্গে রোডেশিয়ান মানুষদের অনেক লক্ষণে মিলে যায়, অথচ কোথায় রোডেশিয়া আর কোথায় অস্ট্রেলিয়া। রোডেশিয়ান মানুষদের চেহারার বর্ণনা দিতে পারেন? মোটামুটি পারি। মসি রোলার মুখেও তার আভাস তোমরা পেয়েছ। দেহের তুলনায় তার মুখ বড়, নাক চ্যাপ্টা, ভারী চোয়াল, খর্বগ্রীবা, চ্যাটালো বুকের পাটা, দেহ প্রকাণ্ড, রোমশোকা, পেশিবদ্ধ বলিষ্ঠ মূর্তি। হঠাৎ দেখলে গরিলা বলে ভ্রম হয়। তারা কি নরভোগ? অসম্ভব নয়। তাদের চেয়ে অগ্রসর অসভ্যরা আজও মানুষের মাংস খেতে আপত্তি করে না। তাহলে তারা জীবনযাপন করে হিংস্র পশুর মতো? নিশ্চয়ই। তবে তাদের মস্তিষ্ক গরিলা আর ওরান উটানের চেয়ে উন্নত। পৃথিবীতে আজও কোনো কোনো জাতের অসভ্য মানুষ আছে যারা আগুনের ব্যবহার জানে না, অথচ এটা প্রমাণিত হয়েছে 15-16 হাজার বৎসর আগে যে নিয়ান্ডারথাল মানুষদের অস্তিত্ব লোপ পেয়েছিল তারা আগুনের ব্যবহার সম্বন্ধে অজ্ঞ ছিল না। রোডেশিয়ানরাও তাদের সমসাময়িক। অপেক্ষাকৃত সভ্য আদিম বাসিন্দারা ক্রমোন্নত অভিজ্ঞতার দ্বারা আবিষ্কার করতে পেরেছিল বিশেষ বিশেষ কাঠ ঘর্ষণের ফলে আগুনের জন্ম দেয়। সভ্যতার দিকে আরও এগিয়ে তারা জানলে যে অগ্নি উৎপাদক পাথর থেকে আরও তাড়াতাড়ি কাজ পাওয়া যায়। সংস্কৃত ভাষায় এই রকম কাঠ আর পাথরের নামই হচ্ছে অগ্নিকাষ্ঠ ও অগ্নিপ্রস্তর। বর্তমানকালেও কোনো কোনো পশ্চাৎপদ অসভ্য জাতির মধ্যে ওই দুই উপায়ে অগ্নি উৎপাদন করবার নীতি প্রচলিত আছে। নিয়ান্ডারথাল মানুষরা চকমকি পাথরের অস্ত্র আর অন্যান্য জিনিসপত্র তৈরি করত। মসিয়ে রোলার পোষা মন্টুর হাতেও ছিল পাথরের বর্ষা। নিয়ান্ডারথাল মানুষরা পাহাড়ের গুহায় বাস করত। এদিক দিয়েও সম্ভবত কামা মন্টুদের মিল আছে। যাদের খোঁজে আমরা এই পাহাড়ে উঠেছি তারাও হয়তো গুহাবাসী ছিল। আদিমকালের মানুষরা শত্রু আর বন্যজীবদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য হয় গুহায় নয় জলের উপরে বাসা বাঁধত। জলের উপরে মানে নৌকোয়? না, জলের ভিতরে মোটা মোটা খোঁটা পুঁতে তার উপরে পাটাতন পেতে ঘর বানিয়ে বাস করা হতো। সুইজারল্যান্ড আর ইতালিতে এই রকম প্রাগৈতিহাসিক বসতির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। তবে এইভাবে যারা বাস করত তারা যে গুহাবাসী আদিম মানুষদের চেয়ে উন্নত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বেলা ক্রমে দুপুরের দিকে গড়িয়ে চলেছে। বৃষ্টি ধরেছে বটে, কিন্তু আকাশের গায়ে তখনও জড়ানো মেঘের চাদর। বাতাসে বেড়ে উঠেছে শীতের আমেজ। সকলে অনেক চড়াই আর উতরাই পার হয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আদিম মানুষদের কোনো চিহ্নই পাওয়া গেল না। প্রাণীদের মধ্যে ক্রমাগত সাড়া ও খেদা দিচ্ছে কেবল পাখিরা, কখনো একা একা, কখনো দলে দলে। আমাদের দেশে পরিচিত পাখিদের মধ্যে দেখলুম দাঁড় কাক, কাঠঠোকরা, তিত্তির, ঘুঘু ও বুলবুলি প্রভৃতি। চড়াই পাখির মতো দেখতে একরকম পাখি, কিন্তু শীষ দেয় কিনারির মতো। বিদেশি পাখিদের মধ্যে দেখা গেল থ্রাশ, টুরাকো, স্ট্রাইক ও টিটমাউস প্রভৃতিকে। সাহেবরা যাদের সানবার্ড বা সূর্য পাখি বলে তাদেরও কয়েক জাত আছে। তারা মধু পায়। আরও যে কত অজানা পাখি, তাদের গলায় গানের সুর, গায়ে রামধরুর নিছনি। কখনো কানে ঝরে সুর বাহারের মাধুরী, কখনো চোখে লাগে স্বপনের রং বেরং। কমল পেটে হাত দিয়ে বায়না ধরলে, জঠরা নলে পুড়ে মরি রামহরিদা, আগুন নেভাও, ঠান্ডা করো। আমার জঠরা নল তো রাবণের চিতা, কখনো নেবে না। কিন্তু খাবেটা কি? আছে কি? হাতে গড়া রুটি, ভাজা ভুজি আর আমের চাটনি। আবার হাতে রেখে বলছো কেন দাদা? তুমি শেষ রাতে উঠে যখন মাংস রাঁধছিলে, আমি কি তার সুগন্ধ পাইনি? একটুখানি হরিণের মাংস ছিল, তাই দিয়ে কোরমা রেঁধেছি, আর এর সঙ্গে মেটুলি চচ্চড়ি। আবার মেটুলি চচ্চড়ি? সাবাস, ধন্য, ব্রাভো। আমরাও উদরের শূন্যতা অনুভব করছিলুম। সেইখানেই সার বেঁধে বসে পড়লুম বিনা বাক্য ব্যয়।
অগ্রবর্তী বাঘাও ব্যাপার বুঝে আবার পশ্চাৎপদ হয়ে ল্যাজ নাড়তে নাড়তে ঘুরতে লাগলো রামহরির পিছনে পিছনে। বাঘা বেশ জানে কখন কার খোসামত করা উচিত। একটি পরম সুখী পরিবারের মতো আমরা যখন একাগ্র মনে ডান হাতের কাজ সারছি এবং রামহরির রন্ধন নিপুণতার ভূয়সী প্রশংসায় মুখরিত হয়ে উঠছি, তখন সহসা হলো অত্যন্ত ছন্দপতন। বাঘার কণ্ঠে জাগল বেসুরো চিৎকার। সামনের দুই থাবা দিয়ে একখানা হরিণের হাড্ডি বেশ বাগিয়ে ধরে বাঘা মাথা কাত করে চর্বণানন্দ উপভোগ করছিল বটে, কিন্তু তার চক্ষু এবং বোধ করি ঘ্রাণেন্দ্রিয় ছিল অত্যন্ত জাগ্রত। কারণ চেঁচিয়ে সে তীর বেগে ছুটে গেল পাহাড়ের যেখানে সেখানে দোতলা সমান উঁচু পাথুরে প্রাচীর ছাড়া আর কিছুই ছিল না। লাফের পর লাফ মেরে বাঘা সেই খাড়া প্রাচীরের উপরে উঠবার জন্য অসম্ভব চেষ্টা করতে লাগলো। কমল উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমি দেখেছি আবার একটা গরিলা মুখ খত্তাল চোখ দানব বাঘা চেঁচাতেই এক লাফে অদৃশ্য হলো। কমল উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তারপরেই কান ফাটানো প্রাণ দমানো হা 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 ধ্বনি। সেটা হুঙ্কার না হাসি না হাহাকার, কিছুই বোঝা গেল না। এমন সময় কোরমা কারি কিছুই মুখে রোচে না। হুড়মুড় করে উঠে পড়ে আমরা প্রত্যেকেই নিজের নিজের বন্দুক তুলে নিলুম। কিন্তু শত্রু কোথায়? কেবল মেঘচ্ছায়ায় মেদুর পাহাড় আর সবুজ বন। সেই উদ্ভট হাসি বা হুঙ্কার বা হাহাকারও আর শোনা গেল না। রামহরি পোটলা পুটলি বাঁধতে বাঁধতে বলল, কি গো শুনলে তো, এইবারে ফিরবে না মরবে? ফিরবো না মরবো না, বরং আরো এগিয়ে দেখব। আমরা এত সহজে ভয় পাবার ছেলে নই। বলতে বলতে বিমল অটল পদে এগিয়ে চলল সামনের দিকে। নির্ভীক মুখে তার দৃঢ় প্রতিজ্ঞার ভাব। তার সঙ্গে পদচালনা করলুম আমরাও। বাঘা কিন্তু নিজের পাওনা গণ্ডা ভোলবার পাত্র নয়। বিপদে আপদেও মাথা ঠিক রাখতে পারে। পুনর্বার যাত্রা করবার আগে পরিত্যক্ত হাড্ডিখানা আবার মুখে তুলে নিয়ে চলল। বিনয়বাবু বললেন, একটা কথা বেশ বোঝা যাচ্ছে, আমরা আর বুনো হাসির পিছনে ছুটছি না। আদি মানুষদের সন্ধানে ঠিক পথে ধরতে পেরেছি, যদিও তারা এগিয়ে যাচ্ছে আলিয়ার মতো। রোলা মাথা নেড়ে বললেন, না বিনয়বাবু, তারা আলিয়ার মতো এগিয়ে যাচ্ছে কি পিছনে ছায়ার মতো সঙ্গে সঙ্গে আসছে, সেইটাই হচ্ছে প্রশ্ন। আমরা তাদের দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তারা হয়তো আমাদের চোখে চোখেই রেখেছে। রোলার প্রশ্নের উত্তর দেবার জন্যই যেন কোথা থেকে জাগ্রত হলো আবার সেই অবর্ণনীয় হা 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 অট্টরোল। বাঘা বিষম ক্রোধে সর্বাঙ্গের লোম ফুলিয়ে একদিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে আমি তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে চেপে ধরলুম তার চামড়ার গলা বন্ধ। সেদিনের কথা ভুলিনি, ভুলতে পারবও না। সে হচ্ছে আগুন রেখা দিয়ে জল জলে করে আঁকা জ্বালাময় স্মৃতিচিত্র। আবার সেই বিকট অট্টরোল শুনলুম বটে, কিন্তু তার উৎপত্তি কোথায় আবিষ্কার করতে পারলুম না। কেবল লক্ষ্য করলুম দূরের একটা জঙ্গলের উপর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি ব্যস্তভাবে শূন্যে উড়ে গেল। যাকে আমরা ধরতে চাই ওই জঙ্গলের মধ্যেই কি আছে তার ভীতিকর উপস্থিতি? দ্রুত পদে সেখানে গিয়ে পৌঁছলুম। পাতি পাতি করে খুঁজলুম, সব খাঁ খাঁ। গাছের উপরে একটাও পাখি নেই, গাছের নিচেও নেই একটা জীব। বিজনতায় যেন আড়ষ্ট হয়ে আছে অবিচ্ছিন্ন স্তব্ধতা। রোনা হতাশভাবে বললেন, মনে হচ্ছে ওরা চিঠি ধরা না দিলে আমরা কিছুতেই ওদের ধরতে পারবো না। হিমালয়ের পৃথিবী বিখ্যাত তুষার মানুষদের কথা স্মরণ করুন। কত লোক নাকি তাদের দেখেছে, কিন্তু ধরতে গিয়ে কেউ তাদের খুঁজে পায়নি। আমরা হিমালয়ে গিয়ে যে ভয়ঙ্করদের দেখেছিলাম, হয়তো তারাই হচ্ছে তথাকথিত তুষার মানুষ, কিন্তু তার কোনো সঠিক প্রমাণ নেই। বিনয়বাবুর অনুমান কামামন্টুরা গুহাবাসী জীব। এ অনুমান যদি সত্য হয়, তাহলে পাহাড়ের কোথাও না কোথাও তাদের গুহাগুলো আমরা ঠিকই আবিষ্কার করতে পারবো।
তারা পালালেও তাদের গুহাগুলো তো আর তাদের সঙ্গে সঙ্গে দৌড় মারতে পারবে না। গুহায় কখনো বাস করিনি, আজকের রাতটা গুহার ভিতরে কাটাতে পারলে মন্দ হয় না। কথা কইতে কইতে এইবারে আমরা একটা অনতি বৃহৎ উপত্যকার উপরে এসে পড়লুম। তখন মাথার উপর থেকে বিদ্যুতের আলো আলপনা ও মেঘডম্বর, দুই দিকে ছায়া স্নান জঙ্গল, সবুজ পাহাড়ের গড়ানে গা এবং তার মাঝখানে তৃণশয্যা বিছানো সমতল ভূমি। বেশ স্বস্তি বোধ করলে আমাদের চড়াই উতরাই শ্রান্ত দেহগুলো। কমল বলল, একটা ঝর্ণাও আছে যে। ঠিক একটি ছোট্ট রূপলি শহর, শৈলরন্ধ্র টুটে বেরিয়ে হাত দশেক নিচে ঝিরঝিরিয়ে ঝরতে ঝরতে গিরিতটে বাজাতে চায় যেন সেতারের টুংটাং। রবীন্দ্রনাথের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গের কথা মনে হলো। এখানেও পায়ে বিছুটির ঝোপ জড়িয়ে সার দিয়ে দাঁড়িয়ে আছে অফুরন্ত বংশবন। তার উপরে মাথা তুলেছে মুসঙ্গুরা বা বন্য গোলাপ গাছ। তার পাতা ছোট ছোট, ফুলের রং হলদে, উচ্চতা 50-60 ফুট। আরেক জাতের অগুন্তি গাছ আছে, স্থানীয় ভাষায় নাম হচ্ছে মুগেসি, বিলাতি নামে বোঝায় কাগজি বলকল গাছ। তার উচ্চতা 70 থেকে 100 ফুট পর্যন্ত। ডালে বাহার দেয় থলো থলো গোলাপি মেশানো বেগুনি ফুল, গড়ন তাদের লিলির মতো। দেখলুম কালো জাম জাতীয় এক ফল গাছ, স্থানীয় নাম মুকেরি। এখানে সেখানে দেখা যায় এক জাতের ঝুলন্ত লতা, নাম রুহুন গাঙ্গেরি। তাতে ফোটে হলুদ বরণ ফুল। চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করতে করতে উপত্যকার প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। আচম্বিতে দিকবিদিক ধ্বনিত প্রতিধ্বনিত করে আবার জাগ্রত হলো সেই ভৈরব হা হা হাস্য। কি হুঙ্কার, কি হাহাকার! এবারে অট্টরোলের তরঙ্গ ধেয়ে এলো আমাদের পিছন দিক থেকে। রোলা বললেন, তবে কি ওই জিপটাকে পিছনে রেখে আমরা এগিয়ে এসেছি? বিমল ভুরু কুচকে নীরবে মাথা চুলকাতে লাগলো। কমল বলল, আমরা বোধহয় হতভাগাদের আড্ডা হারিয়ে এসেছি, ফিরে চলো। কিন্তু কোথায় থাকতে পারে তারা? দুদিকেই নজর রেখেছি, পাহাড়ের ঢালু গায়ে একটা গুহাও নেই। হয়তো ওরা গুহায় থাকে না, হয়তো ওরা কেঁচো জীব। বিনয়বাবু ঘন ঘন মস্তক আন্দোলন করে বললেন, হতেই পারে না। কেন? আপনার মুখে বারংবার কামা মুন্ডুর হুবহু বর্ণনা শুনেছি। তার হাত পায়ের গড়ন নাকি মানুষদের মতো, বৃক্ষবাসী জীবের তা হয় না। রোলা নিরুত্তর, কিন্তু মুখ দেখে মনে হলো তিনি সুখী নন। ওরা দুজনেই নৃতত্ত্বে পণ্ডিত, আর কে না জানে পণ্ডিতরা হচ্ছেন উড়ু তর্কে তুখোর। তর্ক পেলে স্থান কাল পাত্র ভুলে যান। এত সহজে রোলা তর্কে খান্তি দিলেন দেখে বাঁচল। বোধহয় বড়ই ভয় পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে, এখানে কি একাধিক কামা মুন্টুর আবির্ভাব হয়েছে? বিমলের কাছে সেই সন্দেহই প্রকাশ করল। বিমলও বলল, আমারও তাই মনে হয়, কিন্তু ওদের মতলবটা কি? সহসা আমাদের ডান দিক থেকে জেগে উঠল সেই রোমাঞ্চকর হা 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 ধ্বনি। তারপর আবার বাম দিক থেকেও সেই ভয়াল চিৎকার। তারপর কখনো সম্মুখ, কখনো পিছন, কখনো এপাশ, আবার কখনো ওপাশ থেকে উঠতে লাগলো সেই অমঙ্গল অট্টরোল। বাঘা বারংবার চমকে চমকে দিকে দিকে ছুটে আবার থমকে থমকে দাঁড়িয়ে পড়তে লাগলো এবং তারপর দিক বিদিক জ্ঞান হারার মতো সারমেয় ভাষায় ধমকের পর ধমক দিতে লাগলো অদৃশ্য শত্রুদের উদ্দেশ্যে। বিমল গম্ভীর মুখে বলল, ওরা চারিদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে, কিন্তু কারোকেই দেখতে পাচ্ছি না। ওরা কোথায় আছে? জঙ্গলের নিচের দিকটা আগাছার ঝোপে ঝোপে আচ্ছন্ন। ওসব জায়গায় বড় বড় জানোয়াররাও লুকিয়ে থাকতে পারে। কিন্তু ওরা চেঁচায় কেন? আমাদের ভয় দেখাবার জন্য? না, আমাদের ভয় দেখিয়ে ওদের লাভ নেই। তবে ওরা আমাদের আক্রমণ করতে চায়। কেন? আমরা তো ওদের অনিষ্ট করিনি। কেন? হরিণরা তো আমাদের কোনো অনিষ্ট করে না, তবুও আমরা তাদের আক্রমণ করি কেন? বিমলদা, তুমি হাসছো। ওরা আমাদের পেটে পুড়তে চায়,
আর তুমি হাসছো। ওরে বাবা রে, এ কি হাসির ব্যাপার রে? বিমল বাবু এখন উপায় কি? এক উপায় হলো আমরা আক্রান্ত হলে ওদের সঙ্গে যুদ্ধ করা। আমাদের বন্দুক আছে, কিন্তু ওদের নেই। কিন্তু ওদের দলে যদি শত শত লোক থাকে, আমাদের 6টা বন্দুক দিয়ে ঠেকাতে পারবো? জনা কয় লোককে বধ করলেও ঠেকাতে পারা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমাদের মরতেই হবে। তবেই তো। কিন্তু আমরা এইখানে দাঁড়িয়ে সরাসরি ওদের সঙ্গে লড়বো না। তবে একটা উপায় নিয়ে মনে মনে নাড়াচাড়া করছি। কুমার, বলো। ওই দিকে তাকিয়ে দেখো। বিমল অঙ্গুলি নির্দেশ করলে। খানিক তফাতেই পাহাড়ের গায়ে রয়েছে একটা গহ্বরের মতো জায়গা। আন্দাজ চওড়ায় 6-7 আর গভীরতায় 25-30 হাত। বিমল বলল, ওর মধ্যে আশ্রয় নিলে কিছুক্ষণের জন্য আমরা আত্মরক্ষা করতে পারবো। হ্যাঁ, কিছুক্ষণের জন্য, কিন্তু তারপর আর কি? মৃত্যু। খাসা পরিণাম। একেবারে অতটা হতাশ হবেন না বিনয়বাবু। মনে রাখবেন, কামামুন্টুরা বন্দুকের মহিমা জানে না। গহ্বরের মুখে যখন ধরাধর করে সঙ্গীদের মাটির উপরে হতাহত হয়ে আছড়ে পড়তে দেখবে, তখন ওদের জানোয়ারি সাহস আর নরমাংস খাবার লোভ কর্পূরের মতোই উবে যাবে বলেই মনে করি। বরাবরই দেখে আসছি, বিপদ যত বেশি ঘনিয়ে ওঠে, বিমলের মেজাজ হয়ে পড়ে তত বেশি প্রশান্ত। মৃত্যুর সামনাসামনি দাঁড়িয়েও নিতান্ত সহজভাবেই সে ইতি কর্তব্য স্থির করে ফেলতে পারে। কমল বলল, তাহলে আমরা কি এখনই এই গহ্বরে? কিন্তু তার অসমাপ্ত ভাষণ ডুবিয়ে দিয়ে এইবারে চারিদিক থেকে একসঙ্গে সম্মিলিত শত শত কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল আকাশ জাগানো উচ্চন্দ কোলাহল। পাহাড়ের শিখরে শিখরে ছড়িয়ে পড়ল তার প্রতিধ্বনির পর প্রতিধ্বনি। বিপুল জনতার সেই মিলিত কণ্ঠস্বর যে অর্থ প্রকাশ করতে লাগলো, সে সম্বন্ধে আর কোনো সন্দেহ রইল না যে সে হচ্ছে হিংস্র, বুভুক্ষু ও মারাত্মক হুঙ্কার। আমি বললুম, বিমল, এইবার ওরা বোধহয় আক্রমণ করবে। বাক্যহীন মুখে কেবল মাথা নেড়ে বিমল আমার কথায় সায় দিলে। বেশ বোঝা গেল সেই গর্জমান জনতা এগিয়ে আসছে ক্রমে ক্রমে, একদিক থেকে নয়, 4 দিক থেকে। শেষটা বেড়া জালে বন্দী হব নাকি? রোনা বললেন, বিমল বাবু, ওরা দেখতে পাবার আগে কি আমাদের ওই গহ্বরের ভিতরে লুকিয়ে পড়া উচিত নয়? লুকোবেন? লুকোচুরির সময় আর নেই। আপনি ভাবছেন কি ওরা আমাদের দেখতে পাচ্ছে না? ওরা জঙ্গলের জীব, জঙ্গলের আড়াল থেকে আমাদের সব গতিবিধি লক্ষ্য করছে। তাহলে গহ্বরে ঢুকে আমাদের লাভ? বিমলের স্ট্র্যাটেজি কি জানেন? গহ্বরের মুখ সংকীর্ণ, ওরা দল বেঁধে হুড়মুড় করে ঢুকে পড়তে পারবে না। 3-4 জন মিলে ঢুকবার চেষ্টা করলেই আমাদের গুলি খেয়ে ভূমিসাৎ হবে। এইভাবে আমরা অনেকক্ষণ পর্যন্ত ওদের বাধা দিতে পারবো। ঠিক ঠিক। এইবারে দেখা গেল হানাদারদের। জঙ্গল, ঝোপঝাপ, বড় বড় পাথরের ও গাছের আড়াল থেকে পিল পিল করে বেরিয়ে আসতে লাগলো দৈত্যের মতো বিকট দর্শন সব মূর্তি। বস্ত্রহীন, বর্ষাধারী, লম্বকেশ, ঘোর কৃষ্ণবর্ণ, অমানুষ দীর্ঘায়িত মূর্তি চেঁচাচ্ছে, লাফাচ্ছে, আস্ফালন করছে, ছুটে আসছে দিকে দিকে, পরে পরে, দলে দলে। তাদের সংখ্যা গণনা অসম্ভব। বিমল বলল, গহ্বরে গহ্বরে। সবাই বেগে গহ্বরের দিকে ছুটে চলল। সর্বশেষে আমি। পথে পড়ল একটা ঝোপ। তার কাছে আসতেই যেন বিনা মেঘে বজ্রাঘাত। একটা বিষম গুরুভার দেহ অতর্কিতে এমনভাবে আমার উপরে লাফিয়ে পড়ল যে চোখে অন্ধকার দেখে আমি ঠিকরে লম্বমান হলুম মাটির উপরে। উঠে বসবার উপক্রম করে পর মুহূর্তে দেখি প্রায় গরিলার মতো একটা করাল বদন সুবৃহৎ মূর্তি আমার দিকে নিক্ষেপ করলে এক দীর্ঘ বর্ষাদণ্ড। বর্ষার অমোঘ আঘাতে আমার মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু কোথা থেকে বিদ্যুৎ ঝটকার মতো এসে সেই নিক্ষিপ্ত অস্ত্রের গতিপথে ঝাঁপিয়ে পড়ল আমার প্রভুভক্ত বাঘা। বর্ষা ভেদ করলে তার দেহ, তারপরে তার অন্তিম চিৎকার, এবং সঙ্গে সঙ্গে বন্দুকের
বন্দুকের শব্দ এবং একটা দানবীয় আর্তনাদ। তারপরেই শুনলুম আমার হাত ধরে সজোরে টানতে টানতে বিমল বলছে, ওঠো কুমার, শিগগির ওঠো। আমার বাঘা, আমার বাঘা। ওই ওরা এসে পড়লো। আরে বাঘার সঙ্গে সঙ্গে কি তুমিও মরতে চাও? বিমল আমাকে টান মেরে দাঁড় করিয়ে দিলে। আমার পায়ের তলায় নিশ্চেষ্ট হয়ে পড়ে রয়েছে বাঘার বর্ষাবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ, এবং তার পাশেই মাটির উপরে হাত পা ছড়িয়ে আড়ষ্ট হয়ে আছে সেই দানব দেহটা। বুলেটে তার বক্ষ ভেদ করে বিমলের বন্দুক নিয়েছে বাঘার মৃত্যুর প্রতিশোধ। প্রতিশোধ? কিন্তু একটা নিকৃষ্ট দানবের তুচ্ছ মৃত্যু দিয়ে কি বাঘার মতো মহান জীবের মহিমাময় মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায়? আমার বাঘা যে অতুলনীয়। বাঘা প্রাণ দিলে আমার জন্যই, কিন্তু তার দিকে আর ফিরে তাকাবারও সময় নেই। দিকে দিকে ছুটন্ত পদশব্দ ক্রমেই নিকটস্থ। আবার একটা বর্ষাদণ্ড শোঁ করে আমাদের সম্মুখ দিয়ে চলে গেল। চলে এসো কুমার, চলে এসো। বিমল ছুটল, আমিও তার পিছনে পিছনে। সবাই মিলে গহ্বরের পিছন দিকে গিয়ে বন্দুক তুলে প্রস্তুত হয়ে রইলাম। সকলের দেখা দেখি আমিও যন্ত্রচালিতের মতো বন্দুক ধরলুম বটে, কিন্তু আমার শোকাচ্ছন্ন ভারাক্রান্ত মনে তখন আত্মরক্ষার কোনো ইচ্ছাই ছিল না। ওদিকে সেই মৃতের জগতেও নিদ্রা ছুটানো কর্ণভেদী হুঙ্কারের ধুমধুমার একেবারে কাছে এসে পড়ল, এবং সেই সঙ্গে শোনা যেতে লাগলো শত শত ধাবমান এলোমেলো পায়ের শব্দ। ধূপধাপ ধূপধাপ। বিমল চেঁচিয়ে বলে উঠল, গহ্বরের মুখে কাউকে দেখলেই গুলি চালাবে। প্রথমেই আবির্ভূত হলো তিনটে উন্মত্তের মতো তাণ্ডবে মত্ত দানব মূর্তি। সঙ্গে সঙ্গে আমাদের 6টা বন্দুকের এককালীন অগ্নিবৃষ্টির চোটে তারা ভূতলসায়ী হলো গোড়া কাটা কলা গাছের মতো। কাণ্ডজ্ঞানহীন নির্বোধগুলো তবু দমল না। বোধ করি কার্য কারণ সম্বন্ধে তাদের ধারণা সভ্য ও শিক্ষিত মানুষদের মতো তীক্ষ্ণ ছিল না, কারণ নিশ্চিত মৃত্যুর মুখে তারা বেপরোয়া পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো বারংবার। আমাদের আগ্নেয়াস্ত্রগুলো বিশ্রাম লাভের অবকাশ পেল না। অক্ষত তেরিয়ান হানাদারদের ক্রুদ্ধ স্পর্ধিত হই হই রবে, আহতদের পাশবিক আর্তনাদে এবং বন্দুকের অশ্রান্ত গর্জনে কর্ণ বিদীর্ণ হয়ে যাবার উপক্রম। একে সেই কুয়াশা মাখা মেঘমলিন দিনের আলো ছিল রীতিমতো অস্পষ্ট। তার উপরে অবিরাম অগ্নিবর্ষণের ফলে বারুদের ধূম্রকুণ্ডলী নিবিড়তর হয়ে বেরিয়ে যাবার পথে গহ্বরের মুখটা এমনভাবে আচ্ছন্ন করে দিলে যে শত্রুদের কারোকে আর চোখে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু তবু আমরা অন্ধের মতো বর্ষণ করতে লাগলুম বুলেটের পর বুলেট। আমাদের অস্ত্র তখন কেবল শব্দভেদী। এমন হুলুস্থুল কাণ্ড আরও কতক্ষণ চলতো জানি না, কিন্তু আচম্বিতে দানবদের চিৎকার হয়ে উঠল অত্যন্ত আতঙ্কিত। শত শত পায়ের শব্দ গহ্বরের মুখ থেকে সরে যেতে লাগলো তড়িৎ গতিতে। আমরা অবাক হয়ে ভাবতে লাগলুম, দানবগুলো কি অবশেষে প্রাণের ভয়ে পৃষ্ঠভঙ্গ দিতে বাধ্য হলো? অনতিবিলম্বেই বোঝা গেল তারা প্রাণ ভয়ে সত্য সত্যই পলায়ন করেছে বটে, তবে আমাদের জন্য নয়। চারিদিক গম গম করতে লাগলো আর এক অদ্ভুত রোমাঞ্চকর শব্দ বিভীষিকায়, যেন সংখ্যায় অসংখ্য কোনো অজানা ভয়ঙ্করের দল উপত্যকার উপরে গুরু গুরু মস্ত মস্ত দুর্মুষ আছড়াতে আছড়াতে ধেয়ে আর ধেয়ে আসছে পাহাড় কাঁপিয়ে, এবং সঙ্গে সঙ্গে উচ্চ তীক্ষ্ণ শব্দে শিঙা বাজিয়ে। প্রথমটা আমরা হতভম্ব হয়ে গেলাম। তারপর রোলা বলে উঠলেন, ও যে হাতির ব্রিংহিত, একটা দুটো নয়, অনেক হাতির চিৎকার। ব্যাপারটা বেশ বোঝা যাচ্ছে। শুনেছেন তো, এই পাহাড়ের বাঁশবন হচ্ছে হাতিদের চরবার জায়গা। তারা বাঁশ পাতা খেতে ভারী ভালোবাসে। আজও তারা এখানে চড়তে এসেছিল। হাতিরা সহজেই খেপে যায়। আচমকা একটা পটকার শব্দও তারা সহ্য করতে পারে না। আজ হঠাৎ তাদের নির্জন নিরুপদ্রব চারণভূমি
কামা মন্টুদের বিজাতীয় তর্জন গর্জনে আর আমাদের বন্দুকগুলোর দুমদাম শব্দে অশান্তিময় হয়ে ওঠাতে তারা একেবারে খেপে গিয়ে দল বেঁধে তেড়ে এসেছে। এখন তাদের সামনে পড়লে আর রক্ষা নেই। গহ্বরের মুখ থেকে ধীরে ধীরে সরে গেল কুণ্ডলিত ধোঁয়ার জবনিকা। দানবদের কোনো সারা শব্দই আর পাওয়া যাচ্ছে না। কিন্তু গহ্বরের ভিতরে বসে বসেই বিস্ফারিত নেত্রে দেখতে লাগলুম এক বিস্ময়কর ও বিচিত্র বিপুলতার মিছিল। ঊর্ধ্বে প্রহরাদ্যত সুসু তোলে উত্তেজিত মত্ত মাতঙ্গরা ক্রুদ্ধ বৃংহতি ধ্বনি করতে করতে ধেয়ে চলেছে। হাতিরা যে এত জোরে ছুটতে পারে তাদের নাদুস নুদুস ভারী দেহগুলো দেখলে কল্পনা করাও অসম্ভব। তারপর মিছিল ফুরল। সমস্ত গণ্ডগোল থেমে থেমে গেল। বাইরের মেঘ ও কুয়াশার সঙ্গে মিলল দিনান্তকালের ম্লানিমা। তবু এত শীঘ্র বাইরে বেরোবার ভরসা হলো না। কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। সবাই বোধ করি ভাবছে বাঘার কথা। না ভেবে উপায় কি? বাঘাকে আমরা তো পশুর মতন দেখতুম না। সে ছিল আমাদের পরিবারেরই একজন আত্মীয়ের মতো, বন্ধুর মতো, সুখ দুঃখের সাথীর মতো। সেই প্রথম যৌবনে আসামের রূপনাথের গুহায় আমরা যেদিন জখের ধন আনতে গিয়েছিলাম, বাঘারও অ্যাডভেঞ্চার আরম্ভ তখন থেকে। তারপর সে আমাদের সঙ্গে ভারতে আর ভারতের বাইরে কত না দেশেই, এমনকি পৃথিবীর বাইরেও কত না জায়গায় গিয়েছে। কতবার মানুষের মতোই তীক্ষ্ণ বুদ্ধির প্রমাণ দিয়েছে। বারে বারে আমাদের কত সাংঘাতিক বিপদ থেকে উদ্ধার করেছে। আমাদের বিভিন্ন অভিযানের সঙ্গে যারা পরিচিত তারা সকলেই জানেন সেসব বিচিত্র কাহিনী। এতদিন পরে সেই বাঘা আমার জীবন রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দিলে মৃত্যু বীরের মতো। আজ তার শেষ অ্যাডভেঞ্চার। ভাবতে ভাবতে হঠাৎ চমকে উঠলুম। দূর থেকে জলদ গর্জনের মতো ভেসে এলো আগ্নেয়াস্ত্রের এক টানা গর্জন। একসঙ্গে বহু বন্দুকের বিস্ফোরণ। কোথায় যেন তারা তুমুল যুদ্ধে প্রবৃত্ত হয়েছে। আমরা সবিষয়ে পরস্পরের মুখের পানে তাকিয়ে দেখলুম প্রত্যেকের চোখে একই প্রশ্ন, এ আবার কি? দ্রুতপদে সকলেই গহ্বরের অন্ধকার ছেড়ে বাইরে বেরিয়ে পড়লুম। সেখানেও বেলা শেষে আলোকের অভাব এবং মেঘাস্পদ আকাশে আরও জমে উঠেছে মেঘের ঘটা। ক্ষণে ক্ষণে বিদ্যুতের জলজলে হিজিবিজির সঙ্গে ঘন ঘন বেজে বেজে উঠছে বজ্রের মেঘমল্লা, এবং বাতাস ক্রমেই হয়ে উঠছে অধিকতর প্রদীপ্ত ও তুহিন শীতল। ঝড় বৃষ্টির পূর্ব লক্ষণ। তখনও সমানভাবে শব্দিত হচ্ছে অজ্ঞাত হস্তে পরিচালিত বন্দুকগুলো। ধ্রুম 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 ধ্রুম। বিনয়বাবু বললেন, কারা বন্দুক ছোড়ে? কোথা থেকে ছোড়ে? কেন ছোড়ে? গুহা মুখের দৃশ্য ভয়াবহ। দানবদের যে মৃতদেহগুলো সেখানে ছিল ভূতল সাই। বৃহৎ হস্তি যুগের পদমর্মিত হয়ে সেগুলো এখন পরিণত হয়েছে তালগোল পাকানো আকারহীন রক্ত ভীষণ বিভৎস মাংসপিণ্ডে। এবং তারই মধ্যে একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে হতভাগ্য বাঘারও দেহাবশেষ। সে দৃশ্য সহ্য করা যায় না। দুই দিকে পাহাড়ের উচ্চ দেওয়াল। উপত্যকার ভিতরে নেই জনপ্রাণী। পাখিরাও বাসায় ফিরে গিয়েছে। পাহাড়ে ঢালু গা বেয়ে ঝোপঝাপের পাশ দিয়ে উপরে উঠতে উঠতে বিমল বলল, এসো কুমার, রঙে না চড়লে কিছুই দেখা যাবে না, আর সবাই বরং নিচেই থাক। অনেক কষ্টে কোনো মতে প্রায় ৮০-৯০ হাত উপরে যেতেই চোখে জাগল বিদায়ী বেলার সমতল পৃথিবীর গাঢ় ছায়াচ্ছন্ন প্রায় অদৃশ্য দৃশ্য। ততক্ষণে থেমে গিয়েছে বন্দুকের শব্দ। কেবল অনেক দূরে দেখা যাচ্ছে অন্ধকার জ্বালানো একটা ধু ধু অগ্নিকাণ্ডের দাউ দাউ শিখা। কুমার কুমার, ওইখানেই তো আমাদের ছাউনি থাকবার কথা। তবে কি আগুন লেগেছে আমাদের তাঁবুগুলোয়? আপনি লাগেনি, নিশ্চয়ই কেউ আগুন লাগিয়ে দিয়েছে। যুদ্ধ হচ্ছিল ওখানেই নিশ্চয়ই মৌ মৌ বিদ্রোহীদের সঙ্গে। তোমার কি বিশ্বাস বিদ্রোহীরা আবার আমাদের সন্ধান পেয়েছে?
তাছাড়া আর কি? বন্দুক গর্জনের ঘটাটা শুনলে না? দস্তুর মতো যুদ্ধ চলছে, দুপক্ষই লড়েছে। আমাদের দল ভারী নয়, হেরেছে তারাই। তারপর বিদ্রোহীরা লুটপাট করে আমাদের তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছে। হয়তো তারা এখন আমাদেরই খুঁজে বেড়াচ্ছে। তারপরেই গড় গড় ঝনঝন ঝমঝম আকাশ বলে ভেঙে পড়ি। এতক্ষণ ধরে পঞ্চভূতে মিলে যে একটা কোনো অঘটন ঘটাবার জন্য রঙ্গমঞ্চ প্রস্তুত করছিল, সেটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছিল। কিন্তু এমন দুর্দান্ত দুর্যোগ ছিল আমাদের কল্পনাতীত। পড়ে গেলুম যেন খণ্ড প্রলয়ের আবর্তে। বজ্র বিদ্যুৎ, বৃষ্টি, ঝড়, শিলাপাত ও সন্ধ্যান্ধকার একসঙ্গে যোগ দিয়ে পৃথিবীকে করে তুললে অমানুষের নরকধাম। অত বড় শিলার আকার আর বৃষ্টির ফোঁটা আগে কখনো দেখিনি, এবং ঝড়ের তোড়ে দেহ যেতে চায় উড়ে। চক্ষু প্রায় অন্ধ, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত। শব্দব্রহ্ম আজ উন্মত্ত। প্রকৃতির বিরাট পাগলা গারুদে জেগেছে দুর্দম বিদ্রোহ। এখানে থাকলে মারা পড়ব কুমার, পালিয়ে প্রাণ বাঁচাও। পালিয়ে যাব কোথায়? আপাতত গহ্বরে। তারপর আমরা যে নিরাশ্রয়। কে বলে আমরা নিরাশ্রয়? আমাদের আশ্রয় যে বিপুল ধরনী। মনে নেই বিশ্বকবি বলেছেন, সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। অবশেষে আর বেশি কিছু বলবার নেই। বিমলের অনুমান সঠিক। আমাদের তাঁবু আক্রমণ করেছিল মৌ মৌ বিদ্রোহীরা। কুলিরা আগেই পালায়। কিছুক্ষণ লড়াই করে সেপাইরাও পৃষ্ঠভঙ্গ দেয়। আহত কামাথি কোনো ক্রমে প্রাণ বাঁচাতে পেরেছে। বাঘার মতো রোলারও এই শেষ অ্যাডভেঞ্চার। ফেরবার পথে জঙ্গলে থেকে ম্যালেরিয়ায় ধরে। নাইরোবির হাসপাতালে চিকিৎসিত হয়েও ফল না পেয়ে তিনি দেশে ফিরে যান। কলকাতায় এসে আমরা খবর পাই তার মৃত্যু হয়েছে। কেবল বাঘা আর রোলা নয়, আমাদেরও এই শেষ অ্যাডভেঞ্চার। বাঘা আমাদের মন একেবারে ভেঙে দিয়েছে। রামহরি বারবার বলে, বাঘার জন্য দুঃখ করব না, সে তো বুড়ো হয়েছিল, আর দুদিন পরে মরতই। সে পরের জন্য প্রাণ দিয়েছে, এ তো মরণের মতো মরণ। না, বাঘার জন্য দুঃখ করব না। কিন্তু বাঘাকে ছেড়ে আমি থাকবো কেমন করে গো? থাকবো কেমন করে? রামহরি কাঁদে আর চোখের জল মুছে। তারপর আবার কাঁদে। আমাদেরও চোখের পাতা ভিজে আসে। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমার অ্যাডভেঞ্চার মান্ধাতার মূল্যকে দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে ছিল শুভ, বিমল, রামহরি, কামাথি এবং বাকলির ভূমিকায় আমি শ্রীরূপ, কুমারের চরিত্রে অভিক, বিনয়বাবু এবং মিস্টার রোলার চরিত্রে সৌরভ সাহা, কমল এবং মিস্টার রোলার বন্ধুর চরিত্রে কুমারজিৎ। আজকের গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে
আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিক, রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা এবং দি ট্রিনিটি থেকে কুমারজিৎকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিঙ্কও নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।